হবে না, আমরা রেকর্ডিং স্টার্ট করছি। ঠিক আছে, আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা টপিক আজকের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এরপরে আমরা ক্যালকুলাসের দিকে যাব। ঠিক আছে, আচ্ছা, এই টপিকটাকে তোমরা বলতে পারো টু সাম এক্সটেন্ট, মানে কেউ যদি এই চ্যাপ্টারটাকে নাম দিতে চাও তো এটাকে বলতে পারো ফাংশন বা বেসিক্স অফ ফাংশন। ঠিক আছে, বেসিক্স অফ ফাংশনস। ঠিক আছে, ফাংশন বা বেসিক্স অফ ফাংশন, তার মধ্যে এটা একটা সাব টপিক। তো মেন টপিক হচ্ছে ফাংশন বা বেসিক অফ ফাংশনস, আর সাব টপিকের আন্ডারে তোমরা বলতে পারো ইন্টারভেল কনসেপ্ট। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক যেটা আমাদের কিন্তু আগামী দিনে সমস্ত পার্টে দরকার হবে। ঠিক আছে, এবং যে বুঝতে পারবে না আমাকে লাইভ ক্লাসের মধ্যেই জিজ্ঞেস করবে, পরে দেখে ভিডিও দেখে বুঝবো, ওই জিনিসটা ভুলে যাও মাথা থেকে। ঠিক আছে, তো আমাদের সিলেবাস অনুযায়ী আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, দেখো, ইন্টারভাল কনসেপ্টকে আমরা, দেখো, ইন্টারভাল কনসেপ্টকে বেসিক্যালি আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে এই চিহ্ন, দেখো, থার্ড প্যাকেটের মতন চিহ্ন, আর একটা হয় ফার্স্ট ব্র্যাকেটের মতন চিহ্ন। এর মানে কি, কোথা থেকে কি বৃত্তান্ত, আমি ডিটেলস যাবো। ঠিক আছে, আচ্ছা, দেখো, যেটা থার্ড ব্র্যাকেট, এটাই কি বলা হয়, এটা আমরা ছোটবেলা থেকে পড়েছি, এটাই কি বলা হয় গো, থার্ড ব্র্যাকেট, তাই তো। আর ছোটবেলা থেকে পড়ে আসছি, এটা কি গো, সবাই আছে তো? হ্যালো? হ্যাঁ স্যার, শোনাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করুন। দেখো, ছোটবেলা থেকে পড়ে আসছি আমরা, এই চিহ্নটাকে বলা হয় থার্ড ব্র্যাকেটের চিহ্ন, এই চিহ্নটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেটের চিহ্ন। আচ্ছা, আমি এখানে দুদিকে থার্ড ব্র্যাকেট দিয়েছি, নট নেসেসারি, তুমি কোনো জায়গায় সিঙ্গেল সিঙ্গেলও দেখতে পারো, মানে কোনো জায়গায় তুমি এরকম দেখলে তাহলে তুমি কি বুঝবে, এটা থার্ড ব্র্যাকেটের চিহ্ন। আবার কোনো জায়গায় তুমি সিঙ্গেল এরকম একটা চিহ্ন পেলে তাহলে তুমি কি বুঝবে, ফার্স্ট ব্র্যাকেটের চিহ্ন। ঠিক আছে, তো বোথ আমরা কনসিডার করতে পারি। তো আমি জাস্ট দুটো দেখালাম, দুদিকে মানে শুরু আর শেষটা, এন্ড, স্টার্টিং আর এন্ডটাকে আমরা দুটো দেখিয়ে দিলাম। ঠিক আছে, বাট এটা সিঙ্গেল সিঙ্গেল প্যারামিটার হিসেবে আমরা ব্যবহার করবো। ঠিক আছে, তো আগে এটা জেনে নাও ইন্টারভেল কাকে বলে, তারপরে আমরা জানবো এই চিহ্নগুলোকে আমরা কেন ব্যবহার করি, আর তারপরে আমরা জানবো যে বেসিক্যালি এই চিহ্নগুলো দিয়ে ফাংশনকে কিভাবে ডিনোট করা হয়। ঠিক আছে, তো এক এক করে আসি। প্রথমে ইন্টারভেল কাকে বলে। তো প্রথম কনসেপ্ট হচ্ছে, কোনো একটা ফাংশনের যখন আমরা বাউন্ডারিটাকে বা তার বাউন্ডারি কন্ডিশনটাকে আমরা পার্টিকুলারলি ডিফাইন করে দিই। কিভাবে ডিফাইন করি, উইথ সাম লিমিটস, সেইটাকে আমরা বলি তার ইন্টারভাল, সেই পার্টিকুলার ফাংশনের ইন্টারভাল। আরেকবার বলি, কোনো একটা পার্টিকুলার ফাংশন আছে, তার একটা বাউন্ডারি আছে, বাউন্ডারি কন্ডিশন আছে বা বিসি আছে, এই বাউন্ডারি কন্ডিশনকে আমরা শর্টে বলি বিসি কন্ডিশন বা বিসি। তো বাউন্ডারি কন্ডিশন মানে সে কত লিমিট থেকে শুরু করে এবং কত লিমিট অব্দি সে যেতে পারে, মানে তার ভ্যালুটা এত থেকে এতর মধ্যে লাই করবে। হলো, এবার যখনই এত থেকে এতর মধ্যে যখন লাই করবে তখন দুটো তিনটে কনসেপ্ট মাল্টিপল ফার্দার আসবে, সেটা আমরা আরো ডিটেলে যাচ্ছি। তো আমি একে একে ডিটেলে যাওয়ার চেষ্টা করছি। আগে মাথায় ঢুকিয়ে নাও, সবাই একদম কান খুলে মাথায় ঢুকিয়ে নাও এবং ভালো করে মনে রাখার চেষ্টা করো, এই যে থার্ড ব্র্যাকেট যেটা আমরা দেখিয়েছি এখানে, ঠিক আছে, এই যে থার্ড ব্র্যাকেট, এইটাকে আমরা বলি ক্লোজড ইন্টারভ্যাল। হলো, এটাকে আমরা কি বলবো, ক্লোজড ইন্টারভ্যাল। আর এই যে ফার্স্ট ব্র্যাকেটে যেটা রয়েছে এটাকে আমরা বলবো ওপেন ইন্টারভ্যাল। হলো, তো থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল, ও ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। ঠিক আছে, ইন্টারভ্যাল মানে কি, কোনো একটা পার্টিকুলার ফাংশনকে তার যদি আমার বাউন্ডারি কন্ডিশনকে ডিফাইন করে দিই উইথ সাম লিমিটস, সেটাই হয়ে গেল আমার ইন্টারভ্যাল কনসেপ্ট। আচ্ছা, এবার এটা আরেকটু ডিটেলে চলে যাবো, এটা আরেকটু পোস্টমর্টম করতে হবে। স্যার, বাউন্ডারি কন্ডিশন মানে বুঝতে পারলাম না। মানে ধরো একটা ফাংশনের ভ্যালু
মানে একটা ফাংশনের কোনো কিছু তুমি ইনপুট দিলে আর ফাংশনে একটা আউটপুট আসলো, ঠিক আছে? তো এই ইনপুট ভার্সেস আউটপুটের জন্য তার একটা ভ্যালু কোনো জায়গায় রেঞ্জ করবে, বা তার বলতে পারে যে ফাংশনের মধ্যে আমি কি কি ইনপুট দেবো সেটাও রেঞ্জ করবে এখান থেকে অতর মধ্যে। তো ধরে নাও কোনো একটা ফাংশন পার্টিকুলারলি এ থেকে শুরু করে বি তে গিয়ে শেষ করলো, তাহলে তুমি বলতে পারো স্যার এ থেকে শুরু হলো বি তে গিয়ে শেষ হলো। এবারে এ থেকে শুরু আর এ থেকে, ধরো আমি বলছি এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট আর বিটা হচ্ছে তার এন্ডিং পয়েন্ট। তো তুমি এটুকু বুঝতে পারলে যে স্যার এ থেকে বি এর মধ্যে লাই করবে, খুব ভালো কথা। ধরে নাও ফাংশনের মধ্যে যে এক্স ভেরিয়েবল আছে সেই এক্স ভেরিয়েবলটা ভ্যালি করবে। একটা ফাংশন যখন লিখছি, ধরো ফর এক্সাম্পল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, ভালো করে বুঝবে। তো এখানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3টা হচ্ছে আমার ফাংশন, কিন্তু ফাংশনটা তৈরি আছে কি দিয়ে? স্যার ভেরিয়েবল এক্স দিয়ে ফাংশনটা তৈরি হয়েছে। তো এক্স এর মান আমি যেমন যেমন বসাবো ফাংশনের মানও আমার তেমন তেমনই হবে। এবার আমি বলছি এই ভেরিয়েবলটার মানটা কোনো একটা ভ্যালু থেকে স্টার্ট করে কোনো একটা ভ্যালুর মধ্যে তবেই ফাংশনটা ভ্যালিড। ধরে নাও লেটস সে টেক অ্যান এক্সাম্পল, যে আমরা এই যে দুটো কন্ডিশন বলছি, এই দুটো কন্ডিশন কি একটা নির্দিষ্ট ভ্যালু থেকে শুরু করে আরেকটা ভ্যালুর মধ্যে যাবে। এবার তুমি যখন বললে যে স্যার এ থেকে বি এর মধ্যে মানটা মোটামুটি লাই করবে, এবার দেখো দুটো কন্ডিশন আরো চলে আসবে। আমি এবার তোমাকে দ্বিতীয় প্রশ্ন করবো, আচ্ছা এ মানটাকে তুমি নেবে না এর পর থেকে যে কোনো মানটাকে নেবে? আবার এই যে তুমি বলছো বি অব্দি, তাহলে কি বি লাস্ট মানটাকে তুমি নেবে না বি এর আগে অব্দি যে কোনো মানকে নেবে? কথা বুঝতে পেরেছো? অনেক বলে স্যার বুঝতে পারলাম না, একটু ডিটেলে বলবেন। আমি বলছি এক্স এর মানটা নেব। এক্স এর মানটা দেখো আমি এক্স ইজ ইকুয়াল টু এও নিতে পারি, আবার আমি এক্স ইজ নট ইকুয়াল টু এও নিতে পারি। আমি স্টার্ট করছি এ থেকে, কিন্তু এ হবে না আবার এ হবে, এই দুটো কন্ডিশন হতে পারে। আবার এক্স এর মানটা আমি এন্ডে যাব যখন, তখন এক্স এর মানটা বিও হতে পারে, আবার এক্স এর মানটা নট ইকুয়াল টু বিও হতে পারে। এবার অনেকে ভাবছে যে স্যার এ ইজ ইকুয়াল টু এ তো বুঝতে পারলাম, এ থেকে শুরু হয়েছে, একে নিয়ে শুরু হলো। স্যার আপনি বললেন এ নট ইকুয়াল টু এ, এর মানেটা কি? দেখো এর মানেটা হচ্ছে খুব সিম্পল, আমি একটা ধরো কোনো ভ্যালু আমি এখান থেকে নিচ্ছি এ থেকে, হলো? তো তুমি এটা প্র্যাকটিক্যাল একটা বোঝার জন্য তুমি এরকম করে এর মানটা ধরো আমি বললাম 10, তো আমি এ কে নিচ্ছি মানে কি এর মানটা আমি 10 থেকে শুরু করব। আর এ নট ইকুয়াল টু নিচ্ছি, এ নট ইকুয়াল টু 10 মানেটা কি? মানে আমি 10 নেবো না, কিন্তু 10-এর পরের কোনো ভ্যালুটাকে আমি নেবো, বুঝলে? লেটস সে ধরে নাও 10.1 নেবো, বা তারপরের ভ্যালুটাকে নেবো 10.2 নেবো, অ্যান্ড সো অন, এইভাবে চললো। এবার আমি এটা 10.1 দেখেছি, তুমি চাইলে আরো 3 ঘর 4 ঘরের ফ্র্যাকশনে তুমি দেখাতে পারো। বুঝতে পারলাম সবার কাছে এটা ক্লিয়ার হলো কি ক্লিয়ার হলো না? তো এ কে নেবো আর এ কে নেবো না, এর মানেটা কি সবার কাছে ক্লিয়ার হলো? এ কে নেবো মানে 10 থেকে স্টার্ট করবো, আর এ কোনো মানে মানে এ কে নেবো না মানে কি 10 থেকে শুরু হচ্ছে, কিন্তু 10 পয়েন্টটাকে নেবো না, তারপরের যে কোনো পয়েন্ট নেবো, 10.1 নেবো, 10.2 নেবো, 10.3 নেবো, 10.4 নেবো। মানে এর গাছ হিসেবে একদম ছোট্ট থেকে ছোট্ট মানকে নেবো, কিন্তু এ কে নিতে পারবো না, হলো? এটা একটা কনসেপ্ট। একই যখন এন্ডিং এ চলে যাবো, এন্ডিং এর ক্ষেত্রেও একই জিনিস স্যার। আপনি এই যে ধরুন এইদিকে এন্ড করবেন, তো আপনি ধরুন বি এর মানটা চাইছেন 50, তো আপনি বি এর মানটা 50ও নিতে পারেন। আরেকটা হতে পারে কি 50 অব্দি, 50 নয় কিন্তু 50 অব্দি। 50 অব্দি মানে কি হবে বাবা, কেউ বলো কত হবে? স্যার আগের যে কোনো ভ্যালু ধরে নিন 49.99, এটা একটা ভ্যালু হতে পারে। মানে স্যার আরেকটু আগে চলে যান, স্যার 49.98, এরকম কিছু হতে পারে। তো তুমি এরকম ইনফিনিটি অব্দি নিতে পারো, একদম গা ঘেসে নিতে পারো, কিন্তু 50 নিতে পারো না। এইটা বোঝা গেল কি বোঝা গেল না? তো বোথ স্টার্টিং কন্ডিশন অর বোথ এন্ডিং কন্ডিশন, যখন একটা বাউন্ডারিকে ডিফাইন করব, আমি সেই স্টার্ট করছি যখন সেই পয়েন্টটাকে ধরে নিয়ে কাজ করতে পারি, অথবা সেই পয়েন্টটাকে ধরবো না, তার ঠিক পরের পয়েন্টগুলোকে নিয়ে কাজ করবো। একইভাবে যখন এন্ড করবো, এন্ডিং পয়েন্টে গিয়েও ঠিক যে পয়েন্টটাতে এন্ড হচ্ছে সেই পয়েন্টটাকে আমি ধরতেও পারি, আবার সেই পয়েন্টটাকে আমি নাও ধরতে পারি। তো এই দুটো কন্ডিশন থেকে আমাদের দুটো জিনিস কনসেপ্ট চলে আসে। মনে রাখবে এই যে থার্ড ব্র্যাকেট বা যেটাকে ক্লোজ ইন্টারভেল বললাম, এটাকে সবসময় আমরা বলি ইনক্লুডিং। ইনক্লুডিং কি বললাম? ইনক্লুডিং মানে ইনক্লুড করে নেবো, মানে এই 10 ভ্যালুটাকেই নেবো। আর এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেটাকে আমরা ওপেন ইন্টারভেল বলছি, এটাকে আমরা বলি এক্সক্লুডিং। এক্সক্লুডিং মানে ওই ভ্যালুটাকে নেব না। বুঝলে? সবার মাথায় ঢুকলো কি মাথায় ঢুকলো না? তার মানে যখনই আমি এরকম ভাবে থার্ড ব্র্যাকেট দেবো, তাহলে এই একটা ব্র্যাকেট আমাকে কি বোঝাচ্ছে? এই ব্র্যাকেটটা আমাকে কি বোঝাচ্ছে? যে কোনো কিছুকে আমার বা যে কোনো ভ্যালুকে আমাকে কি করতে হবে স্যার? ইনক্লুড করতে হবে। আর যখন এরকম ফার্স্ট ব্র্যাকেট থাকছে, যে কোনো একটা ফার্স্ট ব্র্যাকেট আমাকে কি বোঝাচ্ছে? সেই পার্টিকুলার ভ্যালুটাকে কি করতে হবে? মানে ইনক্লুড করা যাবে না, তার মানে কি করবো? এক্সক্লুড করে দেবো। আচ্ছা কারণ ইংলিশ মিডিয়ামের মানে এই ইংলিশ শব্দগুলো বুঝতে অসুবিধা নেই তো। ইনক্লুড মানে আমি নিয়ে নিচ্ছি, এক্সক্লুড মানে আমি নিচ্ছি না, মানে বাদ দিয়ে দিচ্ছি, মানে ধরছি না, হলো?
তো আমাকে কেউ বলতে পারবে এই যে দুটো কনসেপ্ট দিয়েছিলাম এর মধ্যে কোনটা ইনক্লুড আর কোনটা এক্সক্লুড? যদি স্টার্টিং পয়েন্টের বলো একইভাবে এন্ডিং পয়েন্টের বলো, কোনটা ইনক্লুড করছি কোনটা এক্সক্লুড করছি? ধরো এই যে এখানে ক্ষেত্রে 10, স্টার্টিং এর ক্ষেত্রে 10 নিয়েছিলাম, এন্ডিং এর ক্ষেত্রে 50 নিয়েছিলাম। কেউ আমাকে বলতে পারবে এক্স ইজ ইকুয়াল টু এটা কি? এনিওয়ান? এক্স ইজ ইকুয়াল টু এটা কি, ইনক্লুড না এক্সক্লুড? ইনক্লুড। ইনক্লুড, ভেরি গুড, ইনক্লুড, ভেরি গুড, ইনক্লুড। আর এ নট ইকুয়াল টু এ মানে কি? ওটা এক্সক্লুড। এক্সক্লুড, ভেরি গুড। একইভাবে যখন এন্ডিং এ যাচ্ছি, যখন এক্স ইজ ইকুয়াল টু বি বলছি, তাহলে ওটাকে কি করছি? বিটাকে কি করছি? ইনক্লুড করছি। আর যখন এক্স নট ইকুয়াল টু বি বলছি, তখন ওটাকে কি করছি? এক্সক্লুড করছি। বোঝা গেল কি বোঝা গেল? আরো ডিটেলে আসছি, আরো ডিটেলে যাবো, এর পুরো পোস্টমর্টম করে দেবো আজকে। তো মোটামুটি এইটুকু কি বোঝা গেল বাবা? ক্লিয়ার? তাহলে ইন্টারভাল মানে হচ্ছে, ইন্টারভাল কনসেপ্ট হচ্ছে কোনো একটা ফাংশনের কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু বা কোনো একটা ফাংশনের মানের ভ্যালু বা কোনো একটা পার্টিকুলার ভ্যালু উইথ রিলেটেড টু ফাংশন, যখন সেই ভ্যালুটাকে আমরা ডিফাইন করতে যাবো বা সেই ভ্যালুটাকে যখন এক্সপ্লেন করতে যাবো বা সেই বাউন্ডারি কন্ডিশনটা যখন আমরা বলতে যাবো বা ডিফাইন করতে যাবো, তার কিছু না কিছু লিমিট থাকে। মানে কোথা থেকে ফাংশন শুরু হচ্ছে বা কোথা থেকে গিয়ে ফাংশন শেষ হচ্ছে। এবার যেখান থেকে শুরু হচ্ছে বা যেখানে গিয়ে শেষ হচ্ছে, সেখানে আবার দুটো কন্ডিশন আছে। সেই পার্টিকুলার যেখানে শুরু করছি সেই পার্টিকুলার ভ্যালুটাকে নেবো নাকি নেবো না। মানে এই যে ধরো এই আমার ফাংশন, ধরো এটা আমার এক্স এর মান, এটা ধরো আমার এক্স এর মান, তো এটা ধরে নাও তার স্টার্টিং পয়েন্ট আর এটা ধরে নাও তার এন্ডিং পয়েন্ট। তো স্টার্টিং পয়েন্ট থেকে যেটা বলছিলাম যে এক্স ইজ ইকুয়াল টু 10, যখনই আমি 10 মানটা 10 থেকে শুরু করছি, 10 মানটাকে ধরে নেবো, তখন সেটা হয়ে গেল আমার ইনক্লুডিং। আরেকটা কি হতে পারে যে স্যার আমি 10 মানটাকে ধরবো না, তাহলে 10 মানটাকে ধরবো না মানেটা কি? আমি এক্সক্লুড করছি। আমি এক্সক্লুড করছি, তখন মানটা কি হয়ে যাবে? তো 10 বাদ দিয়ে যে কোনো কিছু, 10.1 স্যার, কি 10.2 স্যার, কি 10.3 স্যার, এইসব হতে পারে, কিন্তু 10টাকে নেবো না। আবার যখন এন্ডিং এ যাবো, ধরো এক্স ইজ ইকুয়াল টু 50 যেটা বললাম, যখন আমি 50টাকে নিয়ে নিচ্ছি, তখন আমি কি করলাম? মানটাকে ইনক্লুড করে দিলাম, দ্যাট মিনস ইনক্লুডিং। আর না হলে 50 নট ইকুয়াল টু, মানে 50 মানটাকে নেবো না, কিন্তু তার আগের মান নেবো, যেমন 49.99 যেটা বললাম, বা 48.99, যা খুশি ধরে নাও। তো দিস অল আর কি এক্সক্লুডিং। আচ্ছা, কেউ যেন এটা কনফিউশন না হয় স্যার স্টার্টিং এরই শুধু ইনক্লুড থাকে, শেষের এক্সক্লুড থাকে না। ইনক্লুড এক্সক্লুড বোথ কেসেই হতে পারে। একটা কোনো ভ্যালু রেঞ্জের স্টার্টিং মানটাও হতে পারে, এন্ডিং মানটাও হতে পারে, তো ওটা কোনো কিছু ম্যাটার করে না। সবার কাছে এইটুকু ক্লিয়ার হয়েছে বাবা? সবার কাছে এইটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, জল ভাত, কারোর কোনো ডাউট? আরেকবার আরেকবার বলে দিচ্ছি, এবার চিহ্ন দিয়ে বলে দিচ্ছি। আচ্ছা, আগে এই চিহ্নটাকে সবাই মুখস্থ করে নাও তো। যখন কোনো একটা ছোট্ট এরকম বোল্ড পয়েন্ট দেবো, ওয়ে মানে গোল পাকাও তো, যখন এরকম পুরো গোল পাকিয়ে দেবো, এটাকে আমরা বলবো ইনক্লুডিং। আরো অনেকবারই বলবো, দেখো দেখতে দেখো, এটাকে বলবো ইনক্লুডিং। ইনক্লুডিং মানে কোন চিহ্ন একটু আগে বলে দিয়েছি, থার্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেট? ইনক্লুডিং মানে কোন ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট মানে কি, তার টেকনিক্যাল টার্ম কি, ম্যাথামেটিক্স এর ভাষা কি? ক্লোজড ইন্টারভাল। ক্লোজ ইন্টারভাল। ক্লোজড ইন্টারভাল। আর ক্লোজড ইন্টারভাল মানে তার মানেটা কি? তার মানে হচ্ছে স্যার ইনক্লুড করব। বুঝতে পারলাম? ইনক্লুড করব, দেখাচ্ছি ডিটেলে। আগে চিহ্নটা দেখিয়ে দিই। এবার আসবো ফাঁকা। ওয়ে মানে গোল পাকাবো, কিন্তু মাঝখানটাকে পূর্ণ করব না। এটাকে আমরা বলি এক্সক্লুডিং। এক্সক্লুডিং ভাবে ম্যাথামেটিক্স এর চিহ্নটা কি হবে? তার ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট মানে সেটার ম্যাথামেটিক্যাল টার্ম কি? ওপেন ইন্টারভ্যাল। আর ওপেন ইন্টারভ্যালের মানে কি? কোনো কিছুকে ধরবো না, দ্যাট মিন এক্সক্লুড করে দেবো, এক্সক্লুড করব। আচ্ছা, ব্র্যাকেটে লিখে দিতে পারো, মানে ইনক্লুড করব না। যারা বুঝতে পারো না, খুব বুঝতে প্রবলেম হয়, তারা বাংলায় এরকম বোধা বাংলায় লিখে নেবে। এক্সক্লুড মানে হচ্ছে যেটাকে ইনক্লুড করব না। আচ্ছা, এবার যারা যারা বুঝতে পারোনি তাদের জন্য এবার ডিটেলে যাচ্ছি, ভালো করে বুঝবে। আচ্ছা, কোনো একটা জায়গায় আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাচ্ছি। এক্সাম্পল 1, কোনো একটা জায়গায় ধরো এরকম বলা আছে। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, তোমরা ম্যাথামেটিক্সে যত ডিপারে যাবে, যত ডিপারে যাবে, যত গভীরে যাবে ম্যাথামেটিক্সে, তখন কথা কম, সিম্বল বেশি হয় না? তুমি ধরো একটা কোনো কাজ করছো, যত দিন যাবে যত দিন যাবে যত দিন যাবে, তুমি তখন শর্ট ফর্ম ব্যবহার করবে, ঠিক আছে?
ঠিক আছে, এটা আমরা স্পোর্টস এর ক্ষেত্রেও দেখি, এটা আমরা কোনো ইলেকট্রনিক্স কম্পোনেন্টের ক্ষেত্রেও দেখি, এটা আমরা মোবাইলের ক্ষেত্রেও দেখি। তো আমরা একটা শর্টকাট ব্যবহার করি, তাই না? তো তুমি যখন যখন ডিপার সেন্সে যাবে, বারবার বিলংস টু, বারবার এক্সক্লুড, বারবার ইনক্লুড, এই কথাগুলো না বলে তার বদলে সিম্বল ব্যবহার করবো। তো একটা প্রথম সিম্বল আগে দেখে রাখো, এটা আমি বহুবার বলেছি আগের ক্লাসগুলোতে, যারা নতুন আছো তারা জানবে না, যারা পুরনো স্টুডেন্ট আমার তারা জানবে যে বিলংস টু, বিলংস টু মানে কোথা থেকে আসছে, এর সিম্বলটা কি? এইরকম পেট কাটা, দেখেছো, একটা ইয়ের মতন দিয়ে এটা। মানে আমি যদি বলি এক্স, এক্সটা 10 এবং 20-র মধ্যে থেকে আসছে, মধ্যে থেকে আসছে, এটাকে ম্যাথে কিভাবে বলবো? এক্স বিলংস টু 10, 20। বোঝাতে পারলাম? এই ক্লিয়ার? আচ্ছা ধরো আমি বললাম যে এক্স এর মানটা রিয়েল নাম্বার থেকে আসে, তাহলে আমি কি বলবো? এক্স বিলংস টু এনি রিয়েল নাম্বার। কথা বুঝলে বাবা? যারা কিছু জানো না তাদের জন্য বলছি। এই যে বলছি না এর মধ্যে থেকে আসছে ওর মানটা, ধরো বললাম যে এক ঝাঁক নাম্বার আছে, ঠিক আছে, ধরো একটা বাস্কেটে নাম্বার আছে, এটা একটা বাস্কেট, একটা বাস্কেট, ঠিক আছে। তো এই বাস্কেটের মধ্যে কিছু নাম্বার আছে 1, 2, 3, 4, 5, 6, 7, ধরো না এই নাম্বারটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে 1 থেকে শুরু করে আপ টু পরপর এক এক করে বাড়বে। তো এই ন্যাচারাল নাম্বারের থেকে আমি কোনো একটা নাম্বারকে নিচ্ছি, এক্স এর মানটা এই বাস্কেট থেকে তুলছি, তখন আমি এটাকে ম্যাথমেটিক্স দিয়ে কিভাবে বোঝাবো? এক্স বিলংস টু দ্যাট বাস্কেট। বুঝতে পারলাম? আরো টেকনিক্যালি ব্যাপার, স্যার এই বাস্কেটের মধ্যে কি আছে? ন্যাচারাল নাম্বার আছে, তাহলে কি বলবো? এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এন। কথা বুঝলে? তাহলে এই যে বিলংস টু, এই যে বিলংস টু বলছে এইটা, এটার মানেটা কি তাহলে? বাংলা মানেটা কি? কোথা থেকে আসছে। ক্লিয়ার? ধন্যবাদ। তাহলে এক্সটা 10 আর 20-র মধ্যে থেকে আসছে, তাহলে এক্স বিলংস টু 10, 20। ক্লিয়ার? বোঝা গেল বাবা? এত অব্দি ক্লিয়ার হলো? আচ্ছা এবার আমি বলছি এক্স এর মানটা, ভালো করে বুঝবে, এক্স এর মানটা 1 এবং 2 এর মধ্যে থেকে আসছে, তাহলে ইন জেনারেল তুমি কি বলবে? স্যার এক্স বিলংস টু এ কমা বি, তুমি আগে ইন জেনারেল এটা বলবে। এখন আমি কিন্তু বাউন্ডারি কন্ডিশন দিইনি, এ কে নেবো কি বি কে নেবো আমি সব পরের ব্যাপার। তো ইন জেনারেল কি বলবে? এক্স বিলংস টু এ কমা বি, এখন কোনো বাউন্ডারি দিইনি আমি, এখন কোনো ব্র্যাকেট দিইনি, শুধু এটুকু বলে দিলাম যে এক্স এর মানটা এ আর বি এর মধ্যেকার কোনো মান হবে, বা এ আর বি এর মধ্যে থেকে এক্স এর মানটা আসছে। কারেক্ট? এই বোঝা গেছে? দেখে না বাবা, এক্স এর মানটা এ আর বি এর মধ্যে থেকে আসছে, তাহলে এক্স বিলংস টু এ কমা বি এটা বলতে পারি। এইবার এইবার তোমাকে যদি আমি বলি, ভালো করে শুনবে, এবার আমি যদি বলি এটাকে তুমি ইনক্লুডিং করো আর বিটাকেও তুমি ইনক্লুডিং করো, মানে এর যে রেঞ্জটা তুমি দেবে, এটা তুমি রেঞ্জ বার করবো, তো সেই রেঞ্জটা বোঝানোর জন্য, মানে এক্স এর মানটা এ আর বি এর মধ্যে আছে সেটাকে বোঝানোর জন্য তুমি এ কেও ইনক্লুড করে দাও, মানে এ কেও নিয়ে নাও, বি কেও নিয়ে নাও, নিয়ে এবার তুমি রেঞ্জ বলো। তাহলে তুমি কি বলবে? আগে কথায় লিখবে, কথায় কিভাবে লিখবে বাবা? কথায় কিভাবে লিখবে? তুমি বলবে স্যার এক্স লাইজ বিটুইন দ্য ভ্যালুস এ অ্যান্ড বি, এটা কথায় বললে। নেক্সট লাইনে কি বলবে? স্যার প্রথম লাইনে দেখে বুঝে গেলাম যে এক্স এর মানটা এ এবং বি এর মধ্যে আছে, এবার দ্বিতীয় লাইনে বুঝিয়ে দিতে হবে যে এ মানটাকে নিয়ে আছে না বি মানটাকে নিয়ে আছে, না দুজনকে ছেড়ে আছে। তাহলে দ্বিতীয় লাইনে উত্তর কি হবে? আগে কথায় লেখো। স্যার এই যে লাইজ বিটুইন ভ্যালুস, লাইজ বিটুইন দ্য ভ্যালুস এ অ্যান্ড বি, পরের লাইনে তুমি লিখে দেবে কি? স্যার বলে দিয়েছে আমাকে ইনক্লুডিং এ অ্যান্ড ইনক্লুডিং বি। ক্লিয়ার? তাহলে এ আর বি এর মধ্যে থেকে মানটা আসছে, এবং এ মানটাকেও নিয়ে নিতে হবে, বি মানটাকেও নিয়ে নিতে হবে। এবার আসি ম্যাথামেটিক্যাল টার্ম, আমাকে আগে বলো এ মানটাকেও নিতে হবে, বি মানটাকেও ইনক্লুড করতে হবে, তার মানেটা কি? মানে এক্স এর মানটা যদি আমি এটা বলতাম যে স্যার বি এর মধ্যে আছে এবং এ এর মধ্যে আছে, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। কেন? কারণ স্যার আমাকে ইনক্লুডও করতে হবে, তো ইনক্লুড মানে কি? এক্স এর মানটা এও হবে, এক্স এর মানটা বিও হবে, তাই জন্য একটা চিহ্ন দিতে হবে এইটা। আচ্ছা এবার এটা অনেকে বোঝো, দেখো এইটার মানে কি জানো? এটার মানে কি আগে এটা বলো, বা এটাকে যদি আলাদা করে স্প্লিট করি, দেখো এটাকে আলাদা করে স্প্লিট করে এটা বলতে পারি, বা এটাকে আলাদা করে স্প্লিট করলে এটা বলতে পারি, কেউ বলতে পারবে? এই বাঁ দিকের পোর্শনটা মানে হচ্ছে, বাংলায় লিখে দিচ্ছি, এক্স এর মানটা এ অথবা এ এর বেশি হবে। সেম ভাবে পরেরটাকেও বলতে পারবে, এইটা কি হবে?
স্যার এক্স এর মানটা বলো কি হবে, বি অথবা বি এর কম হবে, বুঝলে? তাহলে দেখো এই চিহ্নটাকে, বাঁদিকের এই চিহ্নটাকে বোঝাচ্ছে, এই যে এই চিহ্নটাকে বোঝাচ্ছে যে এক্স এর মানটা এ হতে পারে অথবা এর থেকে বড় কোনো ভ্যালু হতে পারে। আর ডান দিকের এই রিলেশনটা বোঝাচ্ছে এক্স এর মানটা বি হবে অথবা বি এর থেকে ছোট হবে। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি যে এক্স এর মানটা এ অথবা এর থেকে বড় এবং বি অথবা বি এর থেকে বড়। এই যে চিহ্নটা দিলাম, দেখো অনেকে যারা বুঝতে পারো না তার জন্য বলি, এইটা মানে হচ্ছে কতটা বড়, মানে এর থেকে কতটা বড়। কিন্তু যখন আমি এই চিহ্নটা দিয়ে দেবো, তার মানে এ কতটা বড় প্লাস ওর মানটা ইকুয়াল হবে এর সাথে, বুঝতে পেরেছো তো? মানে এক্স এর মানটা এর থেকে বড় হবে প্লাস এক্স এর মানটা এ হবে, এই দুটোই কন্ডিশনকে স্যাটিসফাই করবে। একইভাবে ডান দিকে তুমি যদি দেখাও, যখনই বলছি এক্স লেস দ্যান ইকুয়াল টু বি, তার মানে মনে দিতে হবে যে এক্স এর মানটা বি এর থেকে ছোট হবে, আর যাতে সাথে কি হতে পারে, বি হতে পারে। কথা বুঝলে? এই কথা বুঝলে? এই যে জিনিসটা, এটা কি আমরা একত্রে বলি ইন্টারভাল। এবার যখন অঙ্ক করতে যাবে, এই ইন্টারভ্যালটাকে তো বারবার এরকম বলবে না যে স্যার এক্সটা এর থেকে বড় হবে, এ হবে এবং এর থেকে বড় হবে, অ্যান্ড এন্ডিং পয়েন্টটা স্যার বি হবে অ্যান্ড বি এর থেকে ছোট হবে। কারেক্ট? এবার এটা তো বারবার বলতে পারি না, তাহলে এবার এটা ম্যাথামেটিক্স দিয়ে আমাকে বোঝাতে হবে। দেখো এই যে মানটা আছে, এই মানটাকে আমাকে ম্যাথামেটিক্স দিয়ে বোঝাতে হবে। কিভাবে বোঝাবো? কারোর কোনো আইডিয়া বাবা? কারোর কোনো আইডিয়া আছে কি নেই? তাকাও। আমাকে আগে একটা কথা বলো বাবা, আমাকে আগে একটা কথা বলো। এ মানটাকে, এই যে চিহ্নটা দিয়ে আমাকে কি বুঝলাম, এ মানটাকে ইনক্লুড করলাম না এক্সক্লুড করলাম, বি মানটাকে ইনক্লুড করলাম না এক্সক্লুড করলাম, আমাকে এটা বলো। যখন ইকুয়াল টু চিহ্নটা দিলাম, তার মানে এ মানটাকে নিচ্ছি কি নিচ্ছি না? এখানে দেখো না, এই চিহ্নটা দেখো না, নিচ্ছি। করলাম। ভেরি গুড, তার মানে ইনক্লুড করলাম। কারোর বুঝতে অসুবিধা? একইভাবে বি মানটাকে কি করলাম, ইনক্লুড করলাম। ভেরি গুড, ইনক্লুড করলাম। আচ্ছা, সাথে পাশে এটাও লিখে নাও যে স্যার যদি ইনক্লুড না করতাম তাহলে দেখতে কিরকম হতো পিকচারটা ম্যাথের ভাষায়, তখন স্যার ওই ইকুয়াল টুটা দিতাম না। এই দেখো, এটার মানে কি, স্যার এক্সক্লুড করে দিয়েছেন, এক্সক্লুড করে দিয়েছেন। দেখো কোনো ইকুয়াল টু নেই, তার মানে এর থেকে বড় হবে বি এর থেকে ছোট হবে, কিন্তু একবারও বলেনি এখানে, এইটুকু জায়গায় একবারও বলেনি যে এ হবে বি হবে, একবারও বলেনি। এর থেকে বড় হবে বি এর থেকে ছোট হবে, কিন্তু এ বি হবে না, তাই জন্য এটা এক্সক্লুডিং কন্ডিশন। কিন্তু এর ক্ষেত্রে ইকুয়াল টু চিহ্নটা, এই যে বোল্ড করে দিচ্ছি দেখো, এই ইকুয়াল টু চিহ্নটা এটাই বোঝাচ্ছে যে এ মানটাও হবে প্লাস এর থেকে বড় মানটাও হবে, বি মানটাও হবে প্লাস বি এর থেকে ছোট মানটাও হবে। তো এইটা হয়ে গেল ইনক্লুড। এবার আমাকে বলো ইনক্লুড মানে কোন ব্র্যাকেট? একটু আগে শিখেছি ইনক্লুড মানে কোন ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট। ভেরি গুড, থার্ড ব্র্যাকেট। আর থার্ড ব্র্যাকেট মানে ম্যাথামেটিক্স এর ভাগে কোন ইন্টারভাল? ক্লোজ ইন্টারভাল, তাই তো? ক্লোজ ইন্টারভাল। তাহলে এই যে পুরো জিনিসটা যেটা লিখলাম যে এক্স এর মানটা এ এ হবে এবং এর থেকে বড় হবে, আর এক্স এর মানটা ওদিকে লাস্ট অব্দি বি হবে অথবা বি এর থেকে ছোট হবে, এর মধ্যেই রেঞ্জ করবে। এবার এই পুরো কথাটাকে দেখো একটা সিঙ্গেল পিকচারের মধ্যে আমি দেখিয়ে দেবো। এক্স বিলংস টু, স্যার এ হবে, দেখো এ হবে, দেখো তার মানে কি, এই ব্র্যাকেটটা দিলাম ইনক্লুডিং, কমা দিয়ে, আর ওদিকে শেষ পয়েন্টটা হবে স্যার বি হবে, কিন্তু বি এর মানটাকেও নেবো, তাই জন্য থার্ড ব্র্যাকেট। বোঝা গেল কি বোঝা গেল না বাবা? ক্লিয়ার কি ক্লিয়ার না? আচ্ছা, এবার সাথে সাথে এর পিকচারটাও ড্র করে নিতে। আচ্ছা দেখো, তিনটে জিনিস একসাথে শিখতে হবে। প্রথম কথা হচ্ছে এটা মানে এর অ্যাকচুয়াল ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা, মানে অ্যালজেব্রিক এক্সপ্রেশন লিখে দেবো। অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা কি? স্যার এটা বি এর সাথে ইকুয়াল হবে অথবা বি এর থেকে ছোট হবে এবং এর সাথে ইকুয়াল হবে অথবা এর থেকে বড় হবে, এটা মানে এটা। আবার এটা মানে অ্যাট দ্য সেম টাইম এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাও শিখে নিতে হবে, যে এটা মানে স্যার পিকচারে কিরকম হবে দেখতে। একটু পিকচারটা দেখিয়ে দেন। দেখো পিকচারটা দেখাচ্ছি, সেটা একটুখানি বোঝো। এইটা যদি নাম্বার লাইন হয় আর এক্স ভদ্রলোক যদি এখানে থাকে, এটা যদি তোমার এ হয় আর এটা যদি তোমার বি হয়, তাহলে দুটোই ইনক্লুড করেছি। তো দুটোই ইনক্লুড করা মানে ইনক্লুডের চিহ্ন কি একটু আগে বলে দিয়েছিলাম বাবা। ইনক্লুডের চিহ্ন কি? এই দেখো ইনক্লুডের চিহ্ন কি স্যার, পুরো বোল্ড। তাহলে এখানে এর মাথায় দিয়ে দাও পুরো বোল্ড চিহ্ন, এর মাথাও দিয়ে দাও বোল্ড চিহ্ন, আর এ থেকে বি অব্দি এই এক্স এর মানটা পুরোটা রাখি। বোঝা গেল কি বোঝা গেল না বাবা? জলবাদ কি জলবাদ না বাবা? ক্লিয়ার কি ক্লিয়ার না? হলো? আচ্ছা, এটাকে আরেকটু ভালোভাবে এটা দেখাতে পারো যে স্যার এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তুমি ডাইরেক্টলি এখানে অ্যারো দিয়ে দেখাতে পারো এই মানটা এক্স হয়।
ক্লিয়ার? অথবা আমি যেরকম ভাবে দেখালাম এইভাবে দেখাতে পারো, যেটা খুশি। হলো? এই বোঝা গেল? আচ্ছা দেখি, তাহলে আমি যদি কোনো জায়গায় তোমাকে এটা বলে দিই, তুমি দুটো পিকচার ড্র করতে পারবে? এক্সাম্পল 2, আমি কোনো জায়গায় তোমায় বললাম এক্স বিলংস টু, এক্স এর মানটা 5,11 মধ্যে লাই করে। তো এক এক করে আমাকে বলো, এক্স বিলংস টু প্রথমে এইটা আছে, তো এইটা মানে এর অ্যালজেব্রিক এক্সপ্রেশন কি হয়ে যাবে বাবা? দেখো আগে দেখো এখানে কি আছে, থার্ড ব্র্যাকেট মানে কি? থার্ড ব্র্যাকেট মানে কি? ইনক্লুডিং। আচ্ছা বোথ সাইডে ইনক্লুডিং আছে, হ্যাঁ স্যার এখানেও ইনক্লুডিং আছে, এখানেও ইনক্লুডিং আছে, মানে দু সাইডে ইনক্লুড করবো, তাহলে কি হয়ে যাবে বলো? স্যার 5 অথবা 5-এর থেকে বড় হবে, আর 11 হবে অথবা 11 থেকে ছোট হবে। আর এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি হয়ে যাবে বাবা? কেউ বলতে পারবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি হয়ে যাবে? স্যার এই নাম্বার লাইন, এই জায়গা করে স্যার এক্স আছে, এটা 5 আছে, এটা 11 আছে, এর মাথায় স্যার দিয়ে দেবো পুরো বোল্ড চিহ্ন, এর মাথাও দিয়ে দেবো স্যার পুরো বোল্ড চিহ্ন, আর এখান থেকে অ্যারো দিয়ে দেবো এক্স এর মানটা। বোঝা গেল বাবা? ক্লিয়ার? জল ভাত। আর উচ্চারণ কি হয়ে যাবে? এক্স লাইজ বিটুইন 5 and 11 ইনক্লুডিং 5 ইনক্লুডিং 11। এটা আর বললাম না, ঠিক আগের মতন করে লিখে নেবে, খাতা যখন নোট করবে লিখে নেবে, এই যে যেমন লিখেছিলাম, যেমন লিখেছিলাম এক্স লাইজ বিটুইন দ্য ভ্যালুস এ অ্যান্ড বি, তো এখানে লিখে দেবে এক্স লাইজ বিটুইন দ্য ভ্যালুস 5 and 11 ইনক্লুডিং 5 ইনক্লুডিং বি, মানে ইনক্লুডিং 11। জল ভাত বাবা, জল ভাত বাবা, জল ভাত। ক্লিয়ার? এবার আসি রিভার্স থেকে, কতজন দেখি বুঝতে পারলো? এবার দেখো আসবো রিভার্সে। এইখানে আমার এরম জায়গা করে আমার কে আছে? এক্স ভদ্রলোক আছে। এবার স্টার্টিংটা এ আছে, এন্ডিংটা আমার বি আছে, ভালো করে বুঝবে। স্টার্টিংটা এ আছে, এন্ডিংটা আমার বি আছে, কিন্তু এবার আমি দিয়ে দিয়েছি ফাঁকা। ফাঁকা মানে কি বাবা? ফাঁকা মানে কি? এই ফাঁকাটা মানেটা কি? ফাঁকা মানে একটু আগে বলেছিলাম, ফাঁকা মানে কি? স্যার এক্সক্লুডিং, ভেরি গুড, এক্সক্লুডিং। এক্সক্লুডিং মানে কি? মানে ওই পয়েন্ট গুলোকে নেব না। তাহলে এক এক করে আসি স্যার, আগে এটা নর্মাল ম্যাথামেটিক্স দিয়ে বললে এটা হবে এক্স বিলংস টু, কোন চিহ্ন হবে? থার্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেট? স্যার ফার্স্ট ব্র্যাকেট। কত থেকে কতর মধ্যে? স্যার এ থেকে বি এর মধ্যে। এটা হয়ে গেল জেনারেল অ্যাপ্রোচ। এবার এর ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচটা কি হবে বাবা? তোমরা অলরেডি শিখে গেছো কি হবে। স্যার এক্সটাকে মাঝে দিন, এদিকে লিখুন বি, এদিকে লিখুন এ। এবার আগে দেখে নিন ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে মানে ইকুয়াল টুটা হবে না, তার মানে এদিকে শুধু বলুন এর থেকে বড়, আর এদিকে বলুন বি এর থেকে ছোট। বোঝা গেছে কি বোঝা যায়নি বাবা? জল ভাত কি জল ভাত নয়? ক্লিয়ার? বোঝা গেল? আর চিহ্ন এদিকে দেখো গোল দিয়ে দিয়েছি, এই বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা এই যে কন্ডিশনটাকে দেখালাম, এটা তোমার ধরে নাও এক্সাম্পল 3। এই কেসটাকে আমরা কি বলি? কি বলি? এটাকে আমরা বলি ওপেন ইন্টারভ্যালের কেস। হলো? এই যে কেসটা, এটা কি? ওপেন ইন্টারভ্যালের কেস। আচ্ছা এই যে এক্সাম্পলটা নিয়েছিলাম, এটা কি? এটা কি স্যার? ক্লোজড ইন্টারভ্যালের কেস। আচ্ছা তার আগে একটা কথা বলে দিই, যারা নতুন আছো, অনেকের মাথায় একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এইগুলো কেন পড়বো, এইগুলো তো ডাইরেক্ট জিলেটের সিলেবাস এরকম ভাবে তো ডাইরেক্টলি কোনো জায়গায় লেখা নেই। নেই, আমি বারবার বলছি এইগুলো শিখবো আমরা এই কারণেই, কারণ আমরা আগামী দিনে ঢুকবো ফাংশন চ্যাপ্টারে, আর আমাদের মোটামুটি বেসিকটা আর 3-4টে ক্লাসের মধ্যে বেসিক আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা যাবো ক্যালকুলাস, ক্যালকুলাসের মধ্যে প্রথমেই আমরা কমপ্লিট করবো ফাংশন। ঠিক আছে? এবার এই ফাংশন চ্যাপ্টার থেকে শুরু করে আপ টু ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন বা ওইদিকে পরপর পরপর তুমি যত এগোতে থাকবে, বিশেষ করে ফাংশন থেকে শুরু করে আপ টু এদিকে ইন্টিগ্রেশন অব্দি যত এগোতে থাকবে, সেখানে ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের রেঞ্জ গুলো যখন বলে দেবে, সেই রেঞ্জ গুলো আর কেউ তোমাকে বলবে না যে ইনক্লুডিং এটা, এক্সক্লুডিং এটা, বা গ্রেটার দ্যান, লেস দ্যান, এসব চিহ্ন কিছু বলবে না। তার বদলে কি করবে? এই সিম্বল ব্যবহার করে দেবে, ওপেন ইন্টারভ্যালের সিম্বল, ক্লোজ ইন্টারভ্যালের সিম্বল, অঙ্কের মধ্যে ডাইরেক্টলি এটা করে দেবে। তো তখন তুমি যদি অঙ্ক, তখন তুমি ডেরিভেটিভ শিখবে না ইন্টিগ্রেশন শিখবে না ফাংশন শিখবে না, তুমি এইগুলো শিখবে। তো এইগুলো তখন তোমার মাথায় সেট থাকবে, তখন তুমি শুধু বলে দেবো আচ্ছা আচ্ছা স্যার এই ব্যাপার, এই ব্যাপার, ওই ব্যাপার, ও আচ্ছা আচ্ছা স্যার ওই ব্যাপার, ও আচ্ছা আচ্ছা ওই ব্যাপার, বুঝলে? চলো, তো তখন তুমি শুধু এই ব্যাপারগুলো মাথায় আনবে, আচ্ছা স্যার বলেছিল এরকম, ফার্স্ট ব্র্যাকেট মানে এটা,
থার্ড ব্র্যাকেট মানে এটা, তার মানে এর মানে এটা, এত থেকে এতর মধ্যে রেঞ্জ। তখন তুমি ফোকাস করবে মেন ওইখানে, ফোকাস করবে কিসের উপর ফোকাস করবে স্যার? মেনলি আমরা ফোকাস করব কি, যে স্যার ওই পার্টিকুলার চ্যাপ্টারে আমরা কি শিখছি, কারণ এইগুলো আমরা অলরেডি তখন মাথায় রেখে দিয়েছি, বুঝতে পারলাম? এটা অ্যাপ্লিকেশন মাল্টিপল চ্যাপ্টারে আছে, বাট স্টিল আমরা ওইগুলোকে দেখবো। আচ্ছা, হলো। আচ্ছা, এবার আসি মিক্স। তোমরা একটু নিজেরা একটু বলার চেষ্টা করবে। এক্সাম্পল 4। এবার আমরা করব ক্লোজড, ওপেন, ইন্টারভাল। মানে কি? মানে কি বাবা? প্রথমে ক্লোজ থাকবে, তারপরে ওপেন ইন্টারভাল থাকবে, দিয়ে এরকম একটা মিক্সিং থাকবে। মানে যেমন ধরে নাও, এই আমার নাম্বার লাইন, এখানে আমার এ আছে, এখানে আমার বি আছে। দেখো প্রথমে বলেছি কি, প্রথমে কি বলেছি গো? ক্লোজ থাকবে। ক্লোজ মানে কি? পূর্ণ। আর লাস্টে কি থাকবে? দেখো তারপরে লেখা আছে লাস্টে, দেখো এখানে ভালো করে দেখো, অর্ডারটা ভালো করে গেছে। প্রথমে ক্লোজ, তারপরে ওপেন। আমি কিন্তু উল্টো করিনি, উল্টো করলে পুরো গল্প হয়ে যাবে। তো প্রথমে ক্লোজ লিখেছি, পরে ওপেন লিখেছি। তার মানে স্টার্টিং পয়েন্টে হবে ক্লোজ, এন্ডিং পয়েন্টে হবে ওপেন। আর এর মাঝেই কে থাকবে? এক্স এর ভ্যালুটা থাকবে, দ্যাট মিনস এক্স বাবাজি থাকবে। তো এক এক করে বলো। প্রথমে আগে যদি বলি এক্স, তাহলে ডান দিকে আছে স্যার বি, বাঁ দিকে আছে স্যার এ। কে ইনক্লুডিং, কে এক্সক্লুডিং? এইটা কি গো বাবা? এইটা কি? এদিকটা কি ইনক্লুডিং না এক্সক্লুডিং? বোল্ড দিয়েছি। ভেরি গুড, ইনক্লুডিং, ভেরি গুড, শিখে গেছো, ইনক্লুডিং। আর ডান দিকে ফাঁকা দিয়েছি, তার মানে কি? এক্সক্লুডিং। ভেরি গুড। তাহলে ইনক্লুডিং ক্ষেত্রে কি হয় স্যার? ইনক্লুডিং ক্ষেত্রে এই যে বললেন এর থেকে বড় একটা ইকুয়াল দিয়ে দেবেন। আর এক্সক্লুডিং এর ক্ষেত্রে কি হয়ে যায়? শুধু ওর থেকে ছোট বলে দেবেন। তাহলে এটা হয়ে গেল তার অ্যালজেব্রিক। এবার এটারই আমি যদি ম্যাথামেটিক্যাল রেঞ্জ হিসাবে দেখাতে চাই, মানে যদি ইন্টারভাল কন্ডিশন দিয়ে দেখাতে চাই, তাহলে আমি কি বলতে পারি স্যার? এক্স বিলংস টু, শুরুটা কি আছে? ভালো কথা হাইলাইট করছি, শুরুটা কি আছে? ইনক্লুডিং। ইনক্লুডিং মানে ক্লোজড ইন্টারভাল, তাহলে শুরুটা কি হবে? ক্লোজড ইন্টারভাল। তাহলে এখানে দিয়ে দেবো ক্লোজ ইন্টারভাল। আর শুরুর মান কত ছিল? এ, কমা। এবার শেষের মান দেবো বি। এবার বিটা কিরকম আছে বাবা? বিটা কিরকম আছে? বিটা আছে এক্সক্লুডিং। এক্সক্লুডিং এই যে দেখে নিয়েছি, এক্সক্লুডিং আছে। তাহলে এক্সক্লুডিং মানে কোন চিহ্ন দেবো? এই চিহ্ন দেবো। এবার বুঝলে? বড় বড় হাই ফাই, খুব বড় প্রবলেম, যেই প্রবলেম সলভ করছে এরকম ধরনের একটা উৎপরাং তুমি সিম্বল দেখে গেলে, একটা অঙ্ক করতে দিয়েছে, সেখানে টুক করে পাশে মাথাটা খারাপ করে দেওয়ার জন্য এক্স বিলংস টু এরকম দিয়ে দিল, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। ঠিক আছে? তো তুমি তখন কি করে বুঝবে? তার গল্পটা হচ্ছে এইটা। তো এইটা মানে তুমি বুঝে যাবে এইটা, আবার এটা মানে তুমি গ্রাফ বুঝে যাবে এটা। এবার যেটাই তোমার প্রশ্ন আসবে সেখান থেকে তুমি ইজিলি এটাকে ডিকোড করে দিতে পারবে। এবারে উল্টোটা জিজ্ঞেস করবো, দেখি কে বলতে পারে। এবার আসি ক্লোজড, না এটা তো ক্লোজড ওপেন করলাম, এবার উল্টোটা করি। এক্সাম্পল 5। এবার আমাকে বলো ওপেন, ক্লোজড, ইন্টারভাল। আগে ছবি দেখাই। এই দেখুন স্যার এ মান আছে, এই দেখুন স্যার বি মান আছে। এইদিকে ওপেন মানে কি? ফাঁকা। আর এদিকে ক্লোজ মানে কি? ভর্তি। তো এই দুটোর মধ্যেই কে লাই করবে? স্যার এক্স এর মান লাই করবে, কারেক্ট। তাহলে এবার আমাকে বলো প্রথমে আগে অ্যালজেব্রিক ফরমেশনটা বলো। অ্যালজেব্রিক ফরমেশন কি হবে? স্যার মাঝে থাকবে এক্স, এন্ডিং এ থাকবে বি, স্টার্টিং এ থাকবে এ। বাবা এইটার মধ্যে কে বলতে পারে বাবা এই বাঁ দিকেরটা কি ইনক্লুডিং না এক্সক্লুডিং, আর ডান দিকেরটা কি ইনক্লুডিং না এক্সক্লুডিং? বাঁ দিকেরটা কি হবে বাবা? এটা কি? এটা কি? এক্সক্লুডিং। ভেরি গুড, এক্সক্লুডিং। এক্সক্লুডিং এর ক্ষেত্রে ইকুয়াল টু চিহ্ন দেবো স্যার? কোনোদিন দেবো না। তাহলে এটা কি হয়ে যাবে? শুধু এইটুকু বলতে পারবো, মানে এক্স এর মানটা এর থেকে বড়। আর বি এর ক্ষেত্রে এটা কি? স্যার এটা ইনক্লুডিং। তাহলে ইনক্লুডিং মানে কি হবে বাবা? ইনক্লুডিং মানে বি মানটা হবে অথবা বি এর থেকে ছোট মান হবে, এইটা। তাহলে এবার এইটার যদি আমি ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ দেখাই, তাহলে কি হয়ে যাবে? এক্স বিলংস টু কি হবে বাবা? কে বলবে এটা? কে বলবে এক্স বিলংস টু কি হয়ে যাবে? প্রথমে কি আছে? ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, ভেরি গুড, এ কমা বি, থার্ড ব্র্যাকেট। ভেরি গুড, ভেরি গুড। বাকিরা বোঝা গেছে বাবা? জল ভাত
সবার কাছে জল ভাত হয়েছে, রক্তে মেশানো চাই, অঙ্ক রক্তে না মেশাতে পারলে কোনো দাম নেই তার। জল ভাত কি জল ভাত নয়, ক্লিয়ার কি ক্লিয়ার নয়, বোঝাতে পেরেছি কি বোঝাতে পারিনি? হলো? স্যার তাহলে আমরা ক্লিয়ার। কত ধরনের দেখলাম? নাম্বার ওয়ান, একটা দেখলাম স্যার পিওর ক্লোজড ইন্টারভাল, যেটার এক্সাম্পল কি হয়ে যাবে স্যার? এক্স বিলংস টু, বলো কি হবে? পিওর ক্লোজড, দুটোই ক্লোজ হবে, তাহলে কি হয়ে যাবে? এক্স বিলংস টু স্যার থার্ড ব্র্যাকেট এ কমা বি, থার্ড ব্র্যাকেট ক্লোজ। 2 নম্বরে কি দেখলাম স্যার? পিওর ওপেন ইন্টারভাল, সের ক্ষেত্রে এক্সাম্পল কি হয়ে যাবে? এক্স বিলংস টু ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি, আবার ফার্স্ট ব্র্যাকেট। 3 নম্বরে কি দেখলাম স্যার? প্রথমে দেবেন ক্লোজড, পরে দেবেন ওপেন, তারপরে ইন্টারভাল। তাহলে এটা কি হয়ে যাবে স্যার? এক্স বিলংস টু এনিওয়ান, কি হবে? প্রথমে ক্লোজড পরে ওপেন, প্রথমে ক্লোজড পরে ওপেন, কি হবে বাবা? থার্ড ব্র্যাকেট এ কমা বি, ফার্স্ট ব্র্যাকেট। হলো? এন্ড লাস্ট ওয়ান ঠিক এর উল্টো, প্রথমে ওপেন পরে ক্লোজড ইন্টারভাল। এটা কি হয়ে যাবে? প্রথমে ফার্স্ট ব্র্যাকেট পরে থার্ড ব্র্যাকেট। এই 4 ধরনের কেরামতি আমরা দেখতে পাবো। আমাদের ব্রেনকে প্যারালাইজ করে দেওয়ার জন্য এই 4 ধরনের মেরামতি চালাবে অঙ্কের মধ্যে, যাতে আমাদের ব্রেনটা প্যারালাইজড হয়ে যায়, মানে আমাদের ব্রেন যাতে ভাবতে না পারে অতটা। হলো? ক্লিয়ার? কারোর কোনো অসুবিধা? আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই যে ইয়েলো মার্ক করে দিচ্ছি যেগুলো, এইটুকু জিনিসটা কি বলতো? বাউন্ডারি। বুঝতে পারলাম? এটাই কিন্তু বাউন্ডারি কন্ডিশন, মানে কত থেকে কতর মধ্যে লাই করছে। বুঝতে পারলাম? এবার এটাকে ডিটেলে যদি বলতে পারো স্যার, এই যে এটা হচ্ছে বিসি, অ্যাকচুয়ালি এইটা থেকে তুমি এইটা পাও, আর এটা পাও এই গ্রাফিক্যাল জায়গা থেকে। জল ভাত? কারো কোনো অসুবিধা? আচ্ছা, বাড়ির হোমওয়ার্ক শুনে নাও। এই সব কটার 1 2 3 4 5, এই 5টার কি করবে বাড়িতে শুনে নাও হোমওয়ার্ক। নাম্বার ওয়ান হচ্ছে এটার অ্যালজেব্রিক রেঞ্জটা লিখবে, আর নাম্বার টু হচ্ছে ওর পিকচার বা গ্রাফটাকে ড্র করবে। পারবে? গ্রাফ মানে এই যে যেটা বললাম, এরকম ভাবে দেখাবে কোন দিকে ফাঁকা হবে কোন দিকে গোল হবে, তার মাঝখানে চিহ্নটা দেখাবে। আর অ্যালজেব্রিক মানে বুঝতে পারছো তো? এই যে এক্স ইকুয়াল টু এইটা, বুঝলে কি বুঝলে না বাবা? হুম, চলো এবার আসবো আচ্ছা, এবার আসবো টাইপস অফ ফাংশনস।
আচ্ছা তোমরা যদি চাও এই চ্যাপ্টারটাকে আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি তোমরা যদি বলো আমি চাইলে এটাকে ফাংশনের মধ্যেও দিতে পারি। আর তোমরা যদি বলো যে না স্যার এটা বেসিক হিসাবেই থাক, যেমন বেসিক ক্লাসে আমরা শিখছি এটাকে আপনি বেসিকের ফোল্ডারও দিয়ে দিতে পারেন, তাহলে আমি চাইলে বেসিকেও দিয়ে দিতে পারি, বা আমি চাইলে দুটো কপি ওখানে একটা কপি দিয়ে দিলাম আর প্লাস বেসিকের মধ্যে দিয়ে দিলাম, তোমাদের যেটা সুবিধা হবে আমি সেটাই করে দেবো, অসুবিধা নেই। কিন্তু মাথায় দেখো আমাকে ইন্টারভাল কনসেপ্টটা পুরো রেডি রাখো। আর সবার কি মোটামুটি বোঝা গেছে তো, কোনো ডাউট নেই তো এটার মধ্যে? হ্যাঁ, আমি দুম করে যদি এরকম জিজ্ঞেস করে দিই ফট করে, তাহলে কি উত্তরটা দিতে পারবে তো, দেওয়া যাবে তো, তার কোনো অসুবিধা নেই তো? তাহলে বলো। আচ্ছা, প্রথমে আমরা আসবো টাইপস অফ ফাংশনের মধ্যে সিঙ্গেল ভ্যালুড ফাংশন কাকে বলে, আর মাল্টি ভ্যালুড ফাংশন কাকে বলে। এক্সাম্পল দিয়ে আগে বুঝবো। আচ্ছা, ধরো দেখো এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 হলো, বা অর যাই বলো y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5, দুভাবেই দেখাতে পারো। অনেক বলবে স্যার আমি অ্যাজ এ ফাংশনের রিপ্রেজেন্টেশন হিসেবে এটা দেখাতে পারি, রিপ্রেজেন্টেশন হিসেবে দেখাতে পারি, অথবা একটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অথবা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের হিসেবেও দেখাতে পারি। আচ্ছা, এটা অনেকের ক্ষেত্রে ক্লিয়ার নেই, আমি এখানে বলে দিই। দেখো প্রথমের দিকটা যদি তাকাও, এটা একটা ফাংশনের রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, কিন্তু সেই ফাংশনটাকে রিপ্রেজেন্ট করছি ইন দ্য ফর্ম অফ ইকুয়েশন। আর কিন্তু ডান দিকে যেটা আছে এটা কিন্তু কোনো ইকুয়েশন না, এটা কিন্তু পিওর একটা ফাংশন হলো, যেটা আমরা রিপ্রেজেন্ট করেছি উইথ দ্য হেল্প অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, যারা জানো না তাদের জন্য আমি বলে রাখি, ধরো তুমি আমাকে দিয়ে বোঝানোর চেষ্টা করো। ধরো আমার নাম সন্দীপ সেন, তোমরা আমাকে সন্দীপ স্যার বলো, আমাকে বাড়িতে সবাই এই নামে ডাকে, তার মানে তুমি কি বুঝলে স্যার এইটা হচ্ছে আপনার ভালো নাম, আর এটা হচ্ছে আপনার ডাক নাম। আচ্ছা, তোমরা এবারে এবারে কেউ পিওর ইংলিশ মিডিয়াম আর হিন্দি মিডিয়াম আছো? মানে আগের বারেও ছিল অনেকজন, তোমাদের এখন অব্দি যারা ক্লাস জয়েন করেছে কেউ নেই তো পিওর হিন্দি মিডিয়াম আর পিওর ইংলিশ মিডিয়াম, মানে বাংলা একদম বুঝতে অসুবিধা এরকম কেউ আছো? নেই তো? গতবারের ব্যাচে 4 জন ছিল পুরো ফুল হিন্দি মিডিয়াম, আর একজন ছিল ইংলিশ মিডিয়াম ফুল, ওই জন্য বলছি। কেউ যদি বুঝতে না পারো বলবে। যাই হোক, ডাক নাম বা ইংলিশও বলে দিচ্ছি আমি, নিক নেম, ভালো নাম বা গুড নেম বা জেনারেল নেম, যেটাই বলো। কি শিখলে স্যার? আপনার নাম বললেন আপনি সন্দীপ সেন, এটা আপনার ভালো নাম, যেটা স্কুলে কলেজে যে কোনো সার্টিফিকেট এইসব জায়গায় হ্যাড্ডা জায়গায়, বা আপনার লিঙ্কডইন প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে হ্যাড্ডা জায়গায় আপনার লেখা আছে। আর আপনার এটাই ডাক নাম, বাড়িতে ডাকছে বা বন্ধু বান্ধবরা খুব ক্লোজ লোকরা ডাকছে, ঠিক আছে, বা আত্মীয় স্বজনরা ডাকছে, এটা আপনার ডাক নাম। তো আমি বাবি ইজ ইকুয়াল টু সন্দীপ সেন এটা যখন আমি লিখছি, অনেকে ভাবতে পারে স্যার আপনি তো বলেছিলেন এর আগে একটা কোনো ক্লাসে বলেছিলেন যে ইকুয়াল টু থাকা মানে ইকুয়েশন। বাবা এইটা আমি ম্যাথামেটিক্স দিয়ে বোঝাচ্ছি যে সন্দীপ সেনটা ডাক নাম হচ্ছে বাবি, এইটুকুটা বোঝাচ্ছি, এটা আমি কোনো ইকুয়েশনকে ফর্ম করলাম না, সবাই বুঝতে পেরেছো তো? কিন্তু এটা একটা ইকুয়েশন, এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, এ একটা ভ্যালুকে টেন্ডেন্সিকে বোঝাচ্ছে, এটা ভ্যালু টেন্ডেন্সিকে বোঝাচ্ছে। তো দুটোর মধ্যে কনফিউশন দূর করে দাও।
এইটা আমি বোঝাচ্ছি যে দেখো আমি বাংলায় যদি বলি বা যদি বলি যে সন্দীপ সেনের ডাক নাম হচ্ছে বাবি, এটাকে ম্যাথের ভাষায় কি করে লিখবো? আমি শুরুতেই বলেছিলাম ম্যাথ ইজ নাথিং বাট এ ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ। ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ। তুমি কত ভালো ম্যাথামেটিক্স লিখতে পারো, আমি কত ভালো ম্যাথামেটিক্স লিখতে পারি, সেটা দিয়ে আমি বুঝতে পারবো যে আমি ম্যাথামেটিক্স কতটা জানি। তো আমি যে কোনো একটা কথা বলছি সেটাকে তুমি ম্যাথামেটিক্স কনভার্ট করে দিতে পারো। যদি পারো তাহলে তুমি ম্যাথামেটিক্স জানো, যদি পারো না তুমি জানো না, তাহলে তোমার রক্তে ম্যাথামেটিক্স নেই। তো সেরকম আমি কথা যেটা বলছি যে যেটাই সন্দীপ সেন তারই ডাক নাম হচ্ছে বাবি। তো এইটাকে বলার জন্য আমরা এই ইকুয়াল টু চিহ্নটা দিয়েছি। দিস ইজ নট অ্যান ইকুয়েশন, মাথায় রাখবে, ইট ইজ নট অ্যান ইকুয়েশন। বুঝতে পারলাম? এটা পিওরলি তোমার কনসেপ্টটাকে বোঝানোর জন্য ইকুয়াল টু চিহ্নটাকে ব্যবহার করা হয়েছে। অ্যাট দ্য সেম ওয়ে যখন আমরা এরকম লিখি এক্স প্লাস 5 আর বাঁ দিকে এদিকে ওয়াই লিখে দিই, অনেকে ভাবতে পারে যে স্যার ওয়াইটাও একটা ভেরিয়েবল, এক্সট্রা একটা ভেরিয়েবল। আমরা বলি ভেরিয়েবল, কিন্তু মনে রাখবে আমার ফাংশনটা হচ্ছে এটা, এইটুকুটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফাংশন। এবার অনেকে এটা বোঝার জন্য বলতে পারে স্যার এটা হচ্ছে আপনার গুড নেম। ওই যে যেমন আপনার নাম ছিল, কম্পেয়ার করো, কেন এক্সাম্পলটা দিলাম, এটা গুড নেম বা স্যার আপনার ভালো নাম। এবার এত ভালো নাম সবসময় সন্দীপ সেন সন্দীপ সেন সন্দীপ জিভ হারিয়ে গেছে, আমার জিভ কেটে পড়ে যাবে, এবার জিভ ব্যথা হয়ে গেছে স্যার, এত বড় বলা যাবে না স্যার, এত বড় নামটা বলা যাবে না। তো আমি শর্টে বলছি। ওই জন্য ফাংশনের ক্ষেত্রে এত বড় বড়, এখন ধরো এক্স প্লাস 5 দিয়েছি, একটা ধরো বড় ফাংশন দিলাম, ধরো বড় ফাংশন দিলাম এক্স স্কোয়ার প্লাস 2x কিউ প্লাস 3x⁴ প্লাস 2, এরা বড় একটা দিয়ে দিয়েছি পুরো 10 লাইনের। তো তুমি বারবার বলতে যাবে স্যার স্যার এক্স স্কোয়ার প্লাস, এরা বলতে থাকবে তুমি বারবার না। তাহলে তার একটা নিক নেম চাই, তার একটা শর্ট নেম। যেমন আমার আমার তুমি বলছো স্যার বারবার বলতে পারছি না আপনার নামটা, বা এটা আমার শর্ট নাম, আরো লোকের আরো বড় নাম হতে পারে, তো তার একটা শর্ট নিক নেম আমরা বানিয়ে নিয়েছি। তো সেরকমই এই এক্স প্লাস 5 অ্যাকচুয়াল ফাংশনটাকে, তার গুড নেমটাকে, তার ভালো নেমটাকে আমরা ফাংশনের ক্ষেত্রে আলাদা একটা নিক নেম দিয়ে ডিনোট করি। এটা হচ্ছে তার নিক নেম। বুঝলে সবাই? নিক নেম বা তার ডাক নাম, বা বলতে পারো শর্ট নেম। গুলিয়ে ফেলো না, এটা কিন্তু কোনো কাজে আসছে না, এটা শুধুমাত্র নামকরণের জন্য ব্যবহার করা হয়েছে। তো এই বাঁ দিকের পোর্শনে যেটা নিক নেম বা ডাক নাম, এটা কি আমরা বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আগেও বলেছি বহুবার, যারা অনুকূল আছে তার জন্য আরেকবার রিপিট হয়ে গেল। আর ডান দিকের পোর্শনের মধ্যে যে আমার এক্স ওয়ালা ভদ্রলোকটা রয়েছে, যে আননোন ফ্যাক্টরটা রয়েছে, সেটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সবার কাছে এটুকু জিনিস ক্লিয়ার হলো কি ক্লিয়ার হলো না? হ্যাঁ বাবা, সবার কাছে এটুকু জিনিস ক্লিয়ার হলো কি ক্লিয়ার হলো না? তাহলে ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস 5, বা ওয়াই ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, বা ওয়াই ইজ ইকাল টু এক্স কিউ প্লাস 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 10, বা ওয়াই ইজ ইকাল টু 5x প্লাস 10, শুধু যাই বলো। এই ডান দিকের গুলো কি বাবা? সব ডান দিকের গুলো কি স্যার? একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, মানে একটা ফাংশনের পার্ট, যার মধ্যে এই এক্স গুলো কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আইভি। আর বাঁ দিকের যেগুলো রয়েছে এগুলো কি সব? এগুলো কি তার ডাক নাম, ডিভি দ্যাট মিনস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ভেরি গুড, ডিভি। তো ডিভি আর আইভি সবার কাছে ক্লিয়ার হলো? বাঁ দিকেরটা বারবার বলছি এটা নিক নেম, আর কিছুই নয়। অত বড় জিনিসটাকে এক্সপ্রেস করছি এটা দিয়ে। আর কেউ এটা গুলিয়ে ফেলবে না, ইকুয়াল টু মানে এটা একটা ইকুয়েশন, এটা গন্ডগোল করবে না। বারবার বলছি যখনই এরকম দুটো ভেরিয়েবল দিয়ে মোস্ট অফ দ্য কেসে অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা বাদিকটাকে বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে একটা আলাদা ডাক নাম। যেমন ভাবে আমি দেখালাম, এই যে আমার নাম দিয়ে বোঝালাম, এই যে ডাক নাম ভালো নাম। আর ডান দিকটা হচ্ছে অ্যাকচুয়াল ফাংশনের পার্টটা রয়েছে, যেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি। সবার কাছে এটা ক্লিয়ার? এইবার আমি দ্বিতীয় প্রশ্নটা করব। পরীক্ষায় আমরা অনেক সময় এটাকে এইভাবে লিখি, দেখো এটার মানে কি বলতো? ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এর মধ্যে এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এক্স স্কোয়ার প্লাস 5 এইটা হচ্ছে আমার স্যার অ্যাকচুয়াল ফাংশন। আর এই ফাংশনটা কি ভেরিয়েবল দিয়ে তৈরি সেটাকে বোঝানোর জন্য এফ অফ এক্স লিখি। এখানে এফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এইটুকু জিনিসটা বোঝায় এটা একটা ফাংশনকে, আর এর ভেতরে এই যে ব্র্যাকেটের ভেতরে যে জিনিসটা আছে, যেমন এখানে এক্স আছে, ওটা বোঝায় কোন ভেরিয়েবল। মানে আরেকটু ডিটেলে বোঝো, যদি কেউ এরকম বলে ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স কমা ওয়াই, আর এদিকে যদি বলে এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 10, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে, দাঁড়াও এটা এটা ওয়াই একই হয়ে গেল। তো একটা কাজ করি, এটা তাহলে অন্য দিয়ে দিল, মানে একই দুদিকে লেখা যায় না, তাহলে জেড দিয়ে দিই। ধরো
তাহলে এবার আমাকে বলো তো বাবা কি? স্যার এটা হচ্ছে আপনার ফাংশনের পার্ট, অ্যাকচুয়াল ফাংশন, যার মধ্যে ভেরিয়েবল কটা আছে বাবা? ভেরিয়েবল কটা আছে কে বলবে? ভেরিয়েবল কটা আছে মানে আননোন কটা আছে? ভেরিয়েবল কটা আছে স্যার? দুটো, একটা এক্স আর একটা ওয়াই। এই এক্স আর ওয়াই কে আমরা কি বলবো? কি ধরনের ভেরিয়েবল? কি ধরনের ভেরিয়েবল স্যার? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই তো? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর জেডটা কি? জেডটা হচ্ছে স্যার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এইটা কি স্যার? এটা হচ্ছে ফাংশনটাকে, এটা যেটা ফাংশন সেটাকে বোঝাচ্ছে, যার মধ্যে এফ আর ফার্স্ট ব্র্যাকেট এইটুকুটা জিনিসকে বোঝাচ্ছে এটা একটা ফাংশন। আর ওর ভেতরে যে দুটো কমা দিয়ে আছে, এই যে এক্স কমা ওয়াই, এটা অনেক থাকতে পারে, এই দুটো জিনিস বোঝাচ্ছে যেটা একটা টু ভেরিয়েবল ফাংশন। এটা একটা কি? টু ভেরিয়েবল ফাংশন, যার ভেরিয়েবল গুলো কি কি? একটা এক্স একটা ওয়াই। জল ভাত বাবা, জল ভাত, জল ভাত। এবার ধুম করে মাঝ রাস্তায় তোমাকে রাত 3টের সময় ঘুম থেকে তুলে আমি জিজ্ঞেস করলাম, এবার তোমাকে বলতে হবে উত্তর। ডিকোড করা শেখো, আগে জিনিসগুলো শেখো। এখন বেসিক ক্লাস মানে এইগুলোই, পুরো আনাচে কানাচে, এটার মানে কি, ওটার মানে কি, সেটার মানে কি, কেন ব্যাকেট দিচ্ছি, কেন অমুক করছি, কেমন ড্যাশ দিচ্ছি, ইচ অ্যান্ড এভরিথিং তোমার জানা চাই, তোমার রক্তে মানে পুঙ্খারে পুঙ্খ। তোমার যদি একটা ছোট্ট থেকে ছোট্ট কোণা থেকে একটা প্রশ্ন করি, তুমি যেন তার উত্তরটা দিতে পারো। তারপরে ম্যাথামেটিক্স এর বাকি জিনিস তুমি পড়ে যাবে, আগে তোমাকে এই বেসিক গুলোকে ক্লিয়ার রাখতে হবে, এবিসিডি আগে শিখতে হবে। 99% ছেলেমেয়ের প্রবলেম এটাই, এইচএস এর নাম্বার পাচ্ছে 90 ম্যাথামেটিক্সে, কিন্তু তার বেসিক ফান্ডামেন্টাল ক্লিয়ার নেই। বাবা নাম্বার বাবা একরকম জিনিস, আর এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডটা আলাদা রকম জিনিস। আমার কাছে এরকম ছেলেও দেখেছি আমি, এইচএস এ 100 পেয়েছে, 99 পেয়েছে এইচএস সায়েন্সে, এখানে জিলেটে এসে 100, 115, 150 র্যাঙ্ক। তার ক্ষমতাই নেই 1 থেকে 5-এর মধ্যে র্যাঙ্ক করার। কারণটা কি? কারণ কি, ওখানে নাম্বার পাওয়ার গল্পটা আলাদা, আর এখানে কম্পিটিটিভ ওয়ার্ল্ডে অ্যাকচুয়াল কনসেপ্ট নিয়ে অ্যাকচুয়াল এমসিকিউ সলভ করার সম্পূর্ণ জায়গাটা আলাদা। এখানে তোমাকে পড়তে, তুমি কম পড়ো তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যেটুকু পড়বে সেখানে তোমার বাঘের বাচ্চা। মানে আজকে স্যার আপনার কাছে আমি ফাংশন পড়ে নিয়েছি, মানে কালকে কোনো মাইকালাল জন্মাবে না। এই ইন্ডিয়ার মধ্যে এমন কোনো, ইন্ডিয়া কেন গোটা ওয়ার্ল্ডের মধ্যে এমন কোনো লোক নেই যে আমাকে কোশ্চেন তুলবে ফাংশনের উপর, আমি বলতে পারবো না, আমি দাঁত খেলিয়ে হ্যাঁ হ্যাঁ করে হেসে দেবো। এই জিনিসটা চলবে না, আমার কাছে অন্তত চলবে না। তোমার কনফিডেন্স এই লেভেলে থাকা যায়। স্যার আমি অল্প চ্যাপ্টার পড়েছি, আমি স্যার ফাংশন লিমিট পড়েছি, আমি বেশি পড়িনি, কিন্তু স্যার আপনার বাপের ক্ষমতা নেই যে আমাকে ফাংশনাল লিমিটে নাড়ানোর ক্ষমতা, আপনার বাপের ক্ষমতা নেই। এই জিনিসটা, কনফিডেন্সটা এই জায়গায় থাকা যায় স্যার আমি যতটুকু শিখেছি এটার উপরে কারোর বলার কোনো ক্ষমতা থাকবে না, আমি যতটুকু জানি আমি সুপিরিয়ার। এই কনফিডেন্সটা তোমাকে আনতে হবে, যতক্ষণ হচ্ছে না ততক্ষণ তুমি গভীরে যেতে হবে। হ্যাঁ, তারপরে এতটাও গভীরে যাওয়ার দরকার নেই যে তুমি পিএইচডি লেভেলের কাজ করছো, তত দরকার নেই। শুধু এমসিকিউ সলভ করতে গেলে যতটা নলেজ আমার দরকার ততটুকুই আমরা করাবো। তো সেই জিনিসটা সবসময় বলছি, মাথায় এটা রাখার চেষ্টা করো যে আমাকে, আমি যতটুকু করবো ততটুকু যেন আমার 100% আমার বা 1000% যেন আমার সেটা নলেজটা থাকে। তো নেক্সট আমি যেটা বলবো, যেটা জিজ্ঞেস করতে চাইছি, ধরো আমি কোনো জায়গায় বললাম যে পি ইজ ইকুয়াল টু এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, আর এখানে আমি বলে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 10। কেউ একজন আমাকে ডিকোড করো। প্রথমে হলো এই জিনিস, এই এক্সপ্রেশনটা কি স্যার? এটাই হচ্ছে অ্যাকচুয়াল ফাংশন। দ্বিতীয়ত, এটা কত ভেরিয়েবল ফাংশন? 1 ভেরিয়েবল, 2 ভেরিয়েবল, 3 ভেরিয়েবল, কত ভেরিয়েবল ফাংশন? স্যার 3 ভেরিয়েবল। ভেরি গুড, 3 ভেরিয়েবল ফাংশন। 3 ভেরিয়েবল ফাংশন। সেই 3টে ভেরিয়েবল কি কি স্যার? একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। আর এই 3টে ভেরিয়েবলকে কি কি ভেরিয়েবল? এটা কি ধরনের ভেরিয়েবল স্যার? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝতে পারলাম? আচ্ছা, কেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আরেকবার আমি পরে বলে দিচ্ছি। এটাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দ্বিতীয়ত, বাঁ দিকের এটা কি স্যার? এটা হচ্ছে ডাক নাম বা নিক নেম, যেটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এইখানে যে এই মিডিলে যেটা রয়েছে তার মধ্যে এফ আর ফার্স্ট ব্র্যাকেট, এইটুকু জিনিস বোঝাচ্ছে যে এটা একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করছে। আর সেই ফাংশনের মধ্যে কতগুলো ভেরিয়েবল আছে? 3টে ভেরিয়েবল আছে। কি কি? এক্স ওয়াই জেড, সেটাই কমা দিয়ে এইটুকু জিনিসকে বোঝাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার অনেক সময় আমি এফ এই ফার্স্ট ব্র্যাকেট এইরকম দেখাচ্ছি, মানে অনেকের মাথায় এটা ঘুরবে। আচ্ছা, কোনো জায়গায় যদি আমি এরকম লিখি এ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স কমা ওয়াই, বুঝতে হবে বাবা, প্রতিটা জিনিস একদম পুঙ্খানুপুঙ্খ শিখতে, পোস্টমর্টম করে ফেলতে হবে। প্রথম কথা, এ আর ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে এটা কাকে রিপ্রেজেন্ট করছে? একটা, এটা কি কি রিপ্রেজেন্ট করছে স্যার? একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করছে। তাহলে বেসিক গল্পটা কি? গল্পটা হচ্ছে একটা কোনো অ্যালফাবেট থাকবে আর তার পাশে একটা ব্র্যাকেট থাকবে, তার মানেই সেটা একটা কি, কোনো না কোনো পৃথিবীর ফাংশনকে রিপ্রেজেন্ট করবে। জল ভাত। তাহলে এ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট মানে এটা একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করছে। এবার এর ভেতরে যে কটা আছে দেখবো, কতগুলো অ্যালফাবেট আছে স্যার? দুটো আছে। তাহলে এটা 2 ভেরিয়েবল ফাংশন। আর সেই ভেরিয়েবল গুলো কি কি? এক্স আর ওয়াই। বোঝা গেল কি বোঝা গেল না বাবা? বোঝা গেল কি বোঝা গেল না? ক্লিয়ার কি ক্লিয়ার নয়? আচ্ছা, কালকের ডেতে আমি যদি বলি রাহুল
ফার্স্ট ব্র্যাকেট জেড কমা পি, তাহলে এটা থেকে তুমি কি বুঝবে? স্যার প্রথম কথা, এই যে রাহুল আর একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এইটা একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করছে, গুলিয়ে ফেলো না বাবা। আর ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যে কমাওয়ালা যে দুটো ভদ্রলোক আছে জেড আর পি, এটা বেসিক্যালি দুটো ভেরিয়েবল। স্যার কেমন ভেরিয়েবল? যে দুটো ভেরিয়েবল দিয়ে গোটা ফাংশনটা তৈরি হয়েছে, আর সেই ভেরিয়েবল দুটোই হচ্ছে একটা জেড আর একটা পি। বোঝা গেল বাবা? ক্লিয়ার? কোনো ডাউট? ভেরি গুড। এবার স্যার এত সাতকাণ্ড রামায়ণ মহাভারত পড়ে আমি করবোটা কি স্যার, কি জানবো? এবার দেখো, এই যে বলেছিলাম সিঙ্গেল ভ্যালু, কোথায় বলেছিলাম, করতে করতে কোথায় চলে গেলাম, চলে আসি আবার ব্যাক টু দ্য পয়েন্ট। এই যে স্যার আপনি বললেন সিঙ্গেল ভ্যালুড ফাংশন আর মাল্টি ভ্যালুড ফাংশন, এইটাকে বোঝান কি ব্যাপারটা, কি দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে। দেখো, নামের মধ্যেই লুকিয়ে আছে। সিঙ্গেল ভ্যালুড ফাংশন মানে তোমরা নিজেই বলতে পারবে মানেটা কি। যে ফাংশনের আউটপুট বা অ্যান্সার যাই বলো, অলওয়েজ কি হবে? সিঙ্গেল হবে বা একটাই হবে, তাকেই আমরা বলি সিঙ্গেল ভ্যালু ফাংশন। কথা বুঝলে কি বুঝলে না বাবা? কথা বুঝলে কি বুঝলে না? যেমন আমি যদি বলি y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 5। আচ্ছা, একটা কথা শুনে রাখবে, ফাংশনের ইনপুট বলতে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মানটাকে বোঝাই, হলো? তো ইনপুট আমরা সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যেই দেব, যেখানে অ্যাকচুয়াল ফাংশনের ক্যালকুলেশন হবে। আর আমরা আউটপুট বলতে বেসিক্যালি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানটাকে বুঝি, দ্যাট মিনস টোটাল আউটপুট বা টোটাল ভ্যালু অফ দ্য গিভেন ফাংশন। মানে এক্সাম্পল দিয়ে বুঝি, দেখো এটাকে তুমি যদি সলভ করো, তাহলে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, তুমি এক্স এর একটা কিছু মান নিয়ে নাও, লেটস এ ধরে নাও এক্স ইজ ইকুয়াল টু, আমি বললাম 0 বসাও। তো এক্স এর মান 0-র জন্য দেখো এটা কি হয়ে যাবে, 2 ইন্টু 0 প্লাস 5। তো যখন তুমি এরকম করলে দেখো y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2 এর সাথে 0 করলে এটা হয়ে গেলো 0 আর এটা হয়ে গেলো 5। তার মানে y এর মানটা বা এফ অফ এক্স এর মানটা কত বেরোলো? 5 বেরোলো। দেখো আমি ইনপুটে, ভালো করে বুঝবে, আমি ইনপুটে মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে আমি মান দিয়েছিলাম একটাই, আর আমার আউটপুটে বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে বা আউটপুটে বা অ্যান্সারে আমার মান এসছে কটা? একটাই। তো আমি যখন ইনপুট একটা দেবো, আউটপুটও আমার একটাই অ্যান্সার আসবে, বা ইনপুট মাল্টিপল দেবো, স্টিল আমার আউটপুট একটাই আসবে বা অ্যান্সার আমার একটাই আসবে, মোট কথা আউটপুট আমার একটাই আসবে, তখন সেটাকেই আমরা বলি সিঙ্গেল ভ্যালুড ফাংশন। বুঝলে কি বুঝলে না? আচ্ছা, এবার একটা জায়গাতে আমি এই যে বললাম না যে ইনপুট মাল্টিপল দেবো, এবার এখানে অনেকে ভরকে যেতে পারো, যাতে ভরকে না যাও তার জন্য আমি একটুখানি আরেকটু দেখিয়ে রাখি। কিছুই নয় বাবা, যেটা একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন দিয়ে দেখেছিলাম আমরা মাল্টি ভ্যালুড ফাংশন দেবো, ঘাবড়াবে না। তো তখন আমাকে এক্স আর ওয়াই এর মান দুটোই দিতে হবে। লেটস এ ধরে নাও এক্স এর মান 0 বসালাম আর ওয়াই এর মান 1 বসালাম, এই দুটোর জন্য তখন তুমি স্যাটিসফাই করাবে। তো জেড ইজ ইকুয়াল টু এফ অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর মান বসিয়ে দাও 0, ওয়াই এর মান বসিয়ে দাও 1, 10। দেখো এখানে দুটো বসিয়েছি, কিন্তু ফাংশন দেখো, ফাংশন আউটপুট কি হবে? স্যার একটাই হবে, 11। তো আমি যেটা বলছিলাম যে আউটপুট, ইনপুট তুমি একটা ভেরিয়েবলের ফাংশনও দিয়ে করতে পারো, বা ইনপুটের ক্ষেত্রে দুটো ভেরিয়েবল যেহেতু দিয়েছো তো দুটো ইনপুট তোমাকে দিতে হবে। মোট কথা একটা ইনপুটের জন্য হতে পারে, দুটো ইনপুটের জন্য হতে পারে, কিন্তু মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ফাংশনের যেটা আউটপুট হবে মানে ক্যালকুলেশন করার পরে যে অ্যান্সার হবে, সেই অ্যান্সারটা একটাই হবে, সিঙ্গেল ভ্যালু আউটপুট হবে বা সিঙ্গেল ভ্যালু অ্যান্সার হবে। বুঝলে কি বুঝলে না? সেই ধরনের ফাংশনকে বলি আমরা সিঙ্গেল ভ্যালু ফাংশন। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ঘাবড়াবে না।
ধরো আমি বললাম পি এর মানও 0 বসাবে, কিউ এর মানও 0 বসাবে, আর এর মান 1 বসাবে। তাহলে বলো তো এটা সিঙ্গেল ভ্যালু ফাংশন না মাল্টি ভ্যালু ফাংশন? অনেকে এটা গুলিয়ে ফেলে যে সিঙ্গেল ভ্যালু ফাংশন মানে তার তার মধ্যে একটাই ভেরিয়েবল থাকবে। ভুল কনসেপ্ট। 99% ছেলে মেয়ে ভুল জানে। মনে রাখবে, নাম্বার অফ ভেরিয়েবল ডিসাইড করে যে ক্যালকুলেশনটা কত বড় হবে কি ছোট হবে। সিঙ্গেল ভ্যালু ফাংশন মানে তার টোটাল ভ্যালু বসিয়ে দেওয়ার পরে তার উত্তর কি হবে, একটাই বেরোবে। কথা বুঝলে কি বুঝলে না বাবা? জল ভাত কি জল ভাত নয়, ক্লিয়ার কি ক্লিয়ার না? তার মানে এখানে জেড ইজ ইকুয়াল টু এফ অফ পি কিউ আর, এই তিনটের ক্ষেত্রে যদি বসাও স্যার, প্রথমটাও 0 হয়ে যাবে, পরেরটাও 0 হয়ে যাবে, পরেরটা হয়ে যাবে 4 × 1 + 10। তার মানে টোটাল অ্যান্সার জেড এর মান কত বেরোলো? এই কত বেরোলো? 10 আর 14। দেখো অ্যান্সারটা কটা বেরিয়েছে স্যার? একটাই বেরিয়েছে। তাই জন্য এটাও কি সিঙ্গেল ভ্যালুড ফাংশন। বোঝা গেল? সো মনে রাখবে, আমি একটা ছোট নোট পয়েন্ট করে লিখে রাখছি, সিঙ্গেল ভ্যালুড ফাংশন মানে যার আউটপুট একটাই হবে। ব্র্যাকেটে লিখে দাও, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ক্যান বি এনি নাম্বারস। মানে দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, সো অন, যা খুশি হতে পারে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিন্তু গোটা ফাংশনের আউটপুট ওই সমস্ত ভেরিয়েবল গুলোর মান বসিয়ে দিল, গোটা ফাংশনের আউটপুট একটাই হবে। সেটা কি আমরা বলি সিঙ্গেল ভ্যালুড ফাংশন। বাবা ক্লিয়ার? সবার রক্তে কি মিশেছে? ইয়েস অর নো? যে বুঝতে পেরেছি বললে হবে না, আমার কাছে বোঝার কোনো দাম নেই, আমার কাছে রক্তে মেশাতে হবে। যদি অঙ্ক আমি রক্তে মেশাতে পেরেছি তাহলে স্যার ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এবার আসবো মাল্টি ভ্যালুড ফাংশন। মাল্টি ভ্যালুড ফাংশন ঠিক এর অপোজিট। আচ্ছা, মাল্টি ভ্যালুড ফাংশনকে অনেকে মেনি ভ্যালুড ফাংশনও বলে থাকে, বা মেনি ভ্যালুড ফাংশনও বলে থাকে। মেনি ভ্যালুড ফাংশন বা মাল্টি ভ্যালুড ফাংশন। মাল্টি ভ্যালুড বা মেনি ভ্যালুড ফাংশন। তাহলে বুদ্ধি কি বলে, লজিক কি বলে? স্যার লজিক বলে এর ঠিক উল্টোটা হবে। এটা যদি একটা হয় তাহলে এটা নিশ্চয়ই একের বেশি হবে, তো সেটা কি আমরা কি বলবো? মাল্টি ভ্যালুড ফাংশন বলবো। দেখো কিরকম হয়, আমি ছোট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 - x স্কোয়ার, এটা হচ্ছে আমার এক্সপ্রেশন। আবার বলছি, ডোন্ট কনফিউজ উইথ দ্যাট, ডোন্ট কনফিউজ উইথ দ্যাট। এখানে এই যে জিনিসটা রয়েছে এর ভেতরে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি আছে? এক্স আছে। আর বাঁ দিকে এখানে যতই আমি চালাকি করে থাকি, মনে রাখবে ওয়াইটা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এর বাইরে কোনো এখানে মগজবাড়ির জায়গা নেই। বুঝতে পারলাম? এবার তুমি বলবে স্যার আপনি তো একটু আগে দেখাচ্ছিলেন যে নিক নেমের ওপরে তো কোনো কিছু থাকে না। আরে বাবা ওটাই তো চালাকি। এবার নিক নেমের ওপরেই কিছু কারসাজি আমি করে দিচ্ছি, সো দ্যাট এটার সিঙ্গেল ভ্যালু রইলো না, এটা মাল্টি ভ্যালু হয়ে গেল। তো ওই জন্য যদি আমি দেখা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলেরও কিছু কারসাজি করেছি, ও একা নেই, এবং স্টিল আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু কারসাজি আসলো। তো এই দুটো কারসাজির জন্য কি হয়, ফাংশনের ভ্যালু কখনোই একটা বেরোয় না, একাধিক বেরোয়। তো সেই ক্ষেত্রে এই ধরনের ফাংশনকে বলি মাল্টি ভ্যালুড ফাংশন। আগে প্রথম কাজ কি হবে স্যার? প্রথম কাজ হবে আপনি যেটা শিখিয়েছেন যে ডাক নাম সবসময় একা থাকে, তো আগে এটা একা করার চেষ্টা করুন। এটাকে একা করতে গেলে কি করবে স্যার? প্রথম কথা এখানে ওয়াই লিখবে, আর এই স্কোয়ারটাকে ডান দিকে চালান দিলে, তোমরা ছোটবেলা থেকে সবাই এসছো, বাঁদিকে স্কোয়ারটা ডান দিকে চলে গেলে কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে, আর নিচে চলে আসবে 1 - x স্কোয়ার। আর যখন রুট ওভার আসবে তার মানে আগে কি হয়ে যাবে? একটা প্লাস আর একটা মাইনাস আসবে। এটা ছোটবেলাকার জিনিস বাবা, এটা ছোটবেলা থেকে শিখে এসছো। এক্স স্কোয়ার এদিকে ওয়াই রয়েছে, তুমি যদি এই স্কোয়ারটাকে এদিকে চালান দিতে যাও তাহলে এটা হয়ে যায় y⁴ 1/2, যার মানে হচ্ছে রুট ওভার অফ ওয়াই। আচ্ছা, এই আলোচনাগুলো আমরা কোথায় করেছি? আচ্ছা, তোমাদের ইন্ডিসের যারা পুরনো আছে একটু বলো তো, ইন্ডিসের সার্চ হয়ে গেছে তো? সূচক করণী করানো হয়ে গেছে তো? 1 নম্বর কি 2 নম্বর ক্লাসেই মনে হয়েছিল, ফার্স্ট ক্লাস কি সেকেন্ড ক্লাসে আমি করিয়েছিলাম সবার শুরুতে। একটু দেখে নিও হ্যাঁ, যদি কোনো কিছু ডাউট থাকে বা পরবর্তীকালে যদি দরকার হয় আমাকে একবার বলে দিও, কারণ এগুলো আর কিন্তু রিপিটের জায়গা নেই, যা হবে ওয়ান টাইম। কারণ বেসিক এমনিতেই অনেক সময় লাগে বোঝাতে, কিন্তু বেসিকটা কিন্তু ডবল রিপিট করা যাবে না, মাল্টিপল রিপিট করা যাবে। তোমাকে আজকে ম্যাট্রিক্স তুমি বুঝতে গিয়ে প্রবলেম হলো, তুমি আমাকে 100 বার জিজ্ঞেস করে 100 বার বলবে, কিন্তু বেসিক জিনিস কিন্তু জিজ্ঞেস করা যাবে না বারবার। তো এটা মাথায় রাখার চেষ্টা করো। তো এইগুলো একটু দেখে নিও, এগুলোই বেসিক অ্যালজেব্রা গুলো থাকবে, বেসিক অ্যালজেব্রা গুলো, বেসিক অ্যালজেব্রার মধ্যে সব পেয়ে যাবে। ঠিক আছে, যাই হোক। তো y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এটা আমি করে নিলাম। এবার করার পরে এবার তুমি যে কোনো একটা কিছু ভ্যালু বসাও, ভ্যালু বসিয়ে বার করার চেষ্টা। দেখো আমি এক্স এর মান একটাই দিচ্ছি, লেটস সে ধরো এক্স এর মান আমি
আচ্ছা একটা কাজ করি, এটা যাতে গন্ডগোল না হয় একটু ভ্যালু অন্য ভ্যালু দিয়ে তাহলে বেটার হয়। এটা একটা কাজ করো, 5 করে দাও, বেটার হবে। ঠিক আছে, ধরো একটা 5 দিয়ে করলাম, ঠিক আছে। আচ্ছা এবার আমি এক্স এর ভ্যালু ধরে নাও, কথার কথা বলছি, 1 বসানো। তো যদি এক্স এর মান 1 বসাও তাহলে কি হবে গো? বলবে স্যার রুট ওভার অফ 5 মাইনাস 1 তার হোল স্কোয়ার, ভালো করে বুঝবে। তাহলে প্লাস মাইনাস রুট ওভার অফ 5 থেকে এখানে একবার দেবো, 5 মাইনাস 1 তার মানে 4 হয়ে যাবে। তাহলে এটা প্লাস মাইনাস রুট ওভার অফ 4। এবার এটাকে যখন সমাধান করবে তাহলে প্লাস মাইনাস 2 হয়ে যাবে, রুটের রুট 4-এর রুট মানে কি 2 হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে একটা কিন্তু উত্তর পেলে না, দুটো উত্তর পেলে। কি বলতো? একটা হচ্ছে ওয়াই এর মান +2, আরেকটা হচ্ছে ওয়াই এর মান -2। বুঝলে কি বুঝলে না? তাহলে দেখো আমি কিন্তু ইনপুটে একটাই দিয়েছিলাম, কিন্তু ফাংশনটা ইটসেলফ এমনই জগাখিচুড়ি ছিল যার জন্য আউটপুট মাল্টিপল হচ্ছে। আউটপুট কি হচ্ছে? মাল্টিপল হচ্ছে। তাহলে এই যে যেহেতু এটা মাল্টিপল আউটপুট, আচ্ছা তো এটা কি মাল্টিপল আউটপুট আসছে। তো যেহেতু এটা মাল্টিপল আউটপুট আসছে তাই জন্য এই ফাংশনটাকে আমরা কি বলবো? এই ফাংশনটাকে আমরা কি বলবো? একটা মাল্টিভ্যালুড ফাংশন। বোঝা গেল? ক্লিয়ার বাবা? জল ভাত দেখে না? এই ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে দে, দিয়ে দে, ওইটা দিয়ে দে, হ্যাঁ ওখান থেকে দিয়ে দে। ওটা ফেরত দিতে হবে ওটা, হ্যাঁ পরে ফেরত দিতে হবে। হ্যাঁ একটা দিয়ে দে, দিয়ে দে একটা। আচ্ছা এই বোঝা গেল? আচ্ছা এবার তারপরে আমরা দুটো, আচ্ছা এই দুটো কি সবার কাছে ক্লিয়ার হলো? সিঙ্গেল ভ্যালুড ফাংশন, হ্যাঁ, বা ওয়ান ভ্যালু। আচ্ছা এটা সিঙ্গেল ভ্যালু না বলে অনেক সময় এটা ওয়ান ভ্যালু ফাংশন বলে, ওয়ান ভ্যালুড ফাংশন। তো সিঙ্গেল ভ্যালুড ফাংশন বা ওয়ান ভ্যালু ফাংশন মানে কি? যে ফাংশনের ভেরিয়েবল মাল্টিপল হতে পারে, ইনপুট মাল্টিপল হতে পারে, বাট স্টিল আউটপুট কি দেবে? একটাই দেবে। ক্লিয়ার? তো এটাকে বলবো সিঙ্গেল ভ্যালুড ফাংশন। আর মাল্টি ভ্যালুড ফাংশন মানে মেনি ভ্যালুড ফাংশন মানে কি? ফাংশনটা এমন ভাবেই তৈরি হয়েছে যে আমি ইনপুট একটাই দিলেও, ভেরিয়েবল একটা হলেও বা ভেরিয়েবল মাল্টিপল হলেও, ইনপুট একটা হলেও, ইনপুট মাল্টিপল হলেও অ্যান্সার আমার কিন্তু মাল্টিপল আসবে। তো যেহেতু আউটপুট বা অ্যান্সার মাল্টিপল আসবে তাই জন্য এটাকে আমরা বলবো মাল্টি ভ্যালুড ফাংশন। ক্লিয়ার? আচ্ছা এবার আসি একটা জেনারেল ফাংশন, একটা জেনারেল ফাংশন বা একটা কনস্ট্যান্ট ফাংশনের মধ্যে ডিফারেন্স এবং কাকে বলে। দেখো একটা জেনারেল ফাংশন মানে যখন একটা ফাংশন তুমি লিখবে সেটা আয়দার এরকম ভাবে থাকবে, মানে একটা এক্সপ্রেশন হিসেবে থাকবে, নয়তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে থাকবে। দ্যাট মিনস y ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 2x প্লাস 3, বা ফাংশনটাকে বোঝানোর জন্য f অফ x ইজ ইকুয়াল টু, যেরকম বললাম আগে। আচ্ছা অনেকে এবার মাথাটা খারাপ হয়ে যায়, স্যার আমি এটা বুঝতে পারি না, অনেকে এটা বলতে পারে স্যার এটা বুঝতে পারি না, এইটা এরকম ভাবে লিখছেন আবার পরের লাইন এরকম লিখছেন। আরে বাবা সেই একই জিনিস, একবার আমি সন্দীপ সেন শুধু লিখছি, আরেকবার আমি বলছি বাবি ইজ ইকুয়াল টু সন্দীপ সেন লিখছি, যেমন আগে দেখালাম গো, মানে ডাক নামটা দিয়ে তার ভালো নামটা বোঝাচ্ছি, মানে ডাক নাম ভালো নাম দুটোই বলছি। তো এইটা মানে হচ্ছে তার ভালো নামটা শুধু যখন দিচ্ছি, কোনো ইকুয়াল টু চিহ্ন নেই। আর এইটা দিচ্ছি মানে তার ডাক নাম ভালো নাম দুটো একসাথে বোঝাচ্ছি। আর এইটা দিচ্ছি মানে সেটা কোন ক্যাটাগরি, কোন গোত্রের লোক, বুঝতে পারছো তো? মানে ক্লাসে আমি কোন মানে ভালো ছেলের মধ্যে কোনটা, খারাপ ছেলের মধ্যে, সেইটাকে যখন স্পেসিফাই করে দিচ্ছি, ঠিক আছে, মানে আমার আমার মার্কা মারার ছবিটা কি বা আমার পিকচারটা কি ক্লাসের মধ্যে বা আমার ক্যারেক্টারটা কি ক্লাসের মধ্যে, সেটাকে যখন বুঝিয়ে দিই, তার ক্যারেক্টারটাকে বুঝিয়ে তখন এফ অফ এক্স ব্যবহার করি। তো তিনটেই আমার ফাংশনকে রিপ্রেজেন্ট করার একটা টেকনিক, তিনটে আলাদা টেকনিক। একটা হচ্ছে শুধু ফাংশনটাকে লিখে দিচ্ছি, প্রথমটা হচ্ছে শুধু ফাংশনটাকে লিখে দিচ্ছি, দ্বিতীয়টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে রাখছি, আর তৃতীয়টা হচ্ছে তার ক্যারেক্টারটাকে পুরো বুঝিয়ে দিচ্ছি যে তার ভেতরে কি আছে, মাল মশলা কি আছে, সবকিছু দেখিয়ে দিচ্ছি, মানে একটা ট্রান্সপারেন্ট বোতলের মতন, বুঝতে পেরেছো? তো ব্যাপারটা সেই রকম। একটা হচ্ছে শুধু বোতল, আরেকটা হচ্ছে কোনো স্পেসিফিক বোতল, আরেকটা হচ্ছে ট্রান্সপার্ট বোতল, মানে কোনো স্পেসিফিক বোতল মানে কোনো পার্টিকুলার কোনো কাজের জন্য তৈরি করা হয়েছে, বুঝতে পেরেছো? তো সেই রকম একটা কিছু ব্যাপার, বা কোনো ব্র্যান্ডের বোতল বলতে পারো সেইটা। আর লাস্টেরটা হচ্ছে ইন জেনারেল ট্রান্সপারেন্ট বোতল। এইবার এবার আসি কনস্ট্যান্ট ফাংশন।
কনস্ট্যান্ট ফাংশন হচ্ছে, এটা হলো জেনারেল ফাংশন, মানে এর মধ্যে কোনো মগজবাড়ির ব্যাপার নেই, ইন জেনারেল যেরকম থাকে, ভেরিয়েবল থাকবে, কনস্ট্যান্ট থাকবে, সবকিছু থাকবে। কনস্ট্যান্ট ফাংশন মানে হচ্ছে এই যে তিনটে কেস যেটা বললাম, এই তিনটে কেসকেই আমরা ইন দ্য ফর্ম অফ ভেরিয়েবল হিসেবে দেখাবো। ভেরিয়েবল হিসেবে কিভাবে দেখাবো? লেটস সে আমি শুধু 5 লিখে দিলাম, তাহলে এটাও একটা ফাংশন, এটা কিন্তু নাম্বার নয়, এটা একটা ফাংশন, বাট এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, কারণ এটা যেহেতু শুধু কনস্ট্যান্ট আছে। এবার এর বদলে কি ডাক নাম দিয়ে দেখাতে পারো? তুমি বলো y ইজ ইকুয়াল টু 5, তাহলে এটাও একটা ফাংশন, কিন্তু এটা কি ফাংশন? কনস্ট্যান্ট ফাংশন। একইভাবে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমি 5 লিখে দিলাম, তাহলে এটা কি? স্যার এটাও একটা ফাংশন, কিন্তু কি ফাংশন? কনস্ট্যান্ট ফাংশন। এবার এবার অনেকে আমার গলার টুপিটা চিপে ধরবে, আমি জানি, এটা লেখার পরে আমার গলার টুপিটা চিপে ধরবে, স্যার খুব বড় ম্যাথামেটিশিয়ান হয়ে গেছেন না, খুব বেশি অঙ্ক শেখাচ্ছেন এখানে, স্যার আপনি লিখছেন এফ এক্স আর এখানে কিছু দেখাচ্ছেন না। আরে বাবা, এটা তোমার চোখের দোষ, তুমি দিশাতে দেখাও, আমার প্রবলেম নেই। আরে বাবা, এফ অফ এক্স আমি কি এটা লিখতে পারি 5 প্লাস 0 ইন্টু এক্স? লিখতে পারি কি পারি না? লিখতে পারি কি পারি না? তার মানে আমি এখানে 5 লিখছি, মানে এক্সটা উজ্জ আছে, তাহলে এটা হতে পারে যে এটা এক্স ভেরিয়েবলের ফাংশন। তাই জন্য আমি এফ অফ এক্স লিখে আমি শুধু 5 লিখছি, মানে এরকম নয় তুমি আমার গলাটা ফট করে চিপে ধরলে, স্যার এটা কি হচ্ছে, স্যার এটা কি ধরনের ছাবলাম হচ্ছে, এক্স তো নেই ওখানে, তাও লিখে দিচ্ছেন। আরে বাবা, ওটা এক্স তো উজ্জ থাকতে পারে। তো ওই জন্য আমি এফ অফ এক্স ইকুয়াল টু 5 লিখে এটাই বোঝাচ্ছি যে ওটা একটা ফাংশন ছিল, বাট কোনো কারণে ওই ভেরিয়েবলটা এলিমিনেট হয়ে গেছে, ম্যাথামেটিক্যাল কোনো ক্যালকুলেশনের জন্য এলিমিনেট হয়ে গেছে, বাট স্টিল ওটা একটা ফাংশন। তো এই ধরনের জিনিসকে আমরা কি বলি? কনস্ট্যান্ট ফাংশন। বোঝাতে পারলাম? এবার আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা যদি সত্যিকারে বুঝে থাকো আমাকে একটু বলে দেবে কোনটা কনস্ট্যান্ট ফাংশন আর কোনটা জেনারেল ফাংশন, ঠিক আছে? আচ্ছা, এফ অফ এক্স, ধরো এফ অফ এক্স পাই প্লাস ই তার হোল স্কয়ার, এটা কি ফাংশন? জেনারেল ফাংশন নাকি এটা কনস্ট্যান্ট ফাংশন? সিএফ, জিএফ না সিএফ? আমি একটা কাজ করি, এটাকে জিএফ করি বেটার। জেনারেল ফাংশন নাকি কনস্ট্যান্ট ফাংশন? যারা আগে ক্লাস করেছো, পুরাতন স্টুডেন্ট আছে তারা বলতে পারবে, যারা নতুন আছে তারা বুঝতে পারবে না, তাদের জন্য আমি ধরিয়ে দেবো। আগে একটু ট্রাই তো করো অ্যাটলিস্ট, যারা পুরাতন স্টুডেন্ট আছে তারা বলা উচিত, যদি আজকে ক্লাসে থেকে দেখো লাইভে। বলো বাবা বলো, কেউ নেই গো? সৌমজিৎ টৌমজিৎ কেউ নেই? আচ্ছা। Sir, এটা general function. না, ভুল। বাকি প্রথম কথা, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন। তোমার দেখতে ভুল হয়েছে, কারণ কি তোমার চোখের প্রবলেম আছে, তোমাকে একটু দিশাতে চোখ দেখাতে হবে। কেন স্যার? কারণ কি স্যার, আমরা যদি, আচ্ছা যারা নতুন আছো তাদের এটা দোষ কোনো কিছু নেই, তাদের চোখ ঠিকই আছে, কারণ তারা আগে চোখের চেক আপটা করাওনি। কিন্তু যারা পুরাতন স্টুডেন্ট আছে তারা আমার কাছে আগে পড়েছে, তারা জানে। মনে রাখবে পাই আর ই এগুলো একটা কনস্ট্যান্ট, এটা একটা নাম্বার, স্পেসিফিক নাম্বার। কি ধরনের নাম্বার গো? যারা নাম্বার সিস্টেম পড়েছো আমার আগের ক্লাস তারা বলতে পারবে। নতুনদের বলার কথা নয়, নতুনদের জন্য আমি টাইম দেবো, আমি কিছু বলবো না নতুনদের, কিন্তু পুরোনো যদি না বলতে পারো তাহলে আমি কিন্তু পিঠের চামড়া তুলে নেবো। পাই আর ই কি? পাই আর ইটা কি স্যার? কনস্ট্যান্ট টার্ম, এক ধরনের নাম্বার। যেমন 1 2 3 4 একটা নাম্বার, যেমন √2 √3 এগুলো একটা নাম্বার, সেরকম পাই আর ই একটা নাম্বার। কিন্তু কি নাম্বার বাবা বলো, পুরোনো কি নাম্বার? ইরেশনাল নাম্বারস, ঠিক আছে? আচ্ছা, যারা জানো না পরে আরেকবার রিভিশন হবে, চিন্তার কোনো ব্যাপার নেই, ভয়ের কোনো ব্যাপার নেই। আপাতত যদি তোমরা দেখতে চাও আমার নাম্বার সিস্টেমের ক্লাসটা দেখো, ঠিক আছে? আজ এই ক্লাসের পরে যদি মনে হয় দাও, আমি এই কারণেই প্রত্যেকটা জিনিসকে ক্লাস 1 এর পরে 2 2 এর পরে 3, কারণ কি এই জিনিসগুলো বারবার রেফার হবে। যেমন তোমরা এখন দেখছো যে বেসিকের মধ্যে বেসিক ক্লাস আমার রেফার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? বেসিক ক্লাসের মধ্যে একটা অন্য বেসিক ক্লাসের জিনিস রেফার হয়ে যাচ্ছে, তার মানে এইগুলো কতটা ইম্পর্টেন্ট, যখন অ্যাকচুয়াল চ্যাপ্টারে ঢুকবো তখন তো পুরো গোটা বেসিক ক্লাসটাই ওখানে রেফার হয়ে যাবে। এই কারণেই বলি যে বেসিক ক্লাসগুলোকে ভালো করে রেডি করে খাতায় নোটটাকে এমন ভাবে রেডি করো যে বেসিকের মধ্যে বেসিক রিপিট হচ্ছে, তার মানে অ্যাকচুয়াল চ্যাপ্টারের মধ্যে এই বেসিক চ্যাপ্টার গুলো কত বেশি রিপিট হবে, মাল্টিপল টাইম রিপিটস হবে। তো ওই জন্য বারবার বলছি এগুলোকে ভালো করে। যাই হোক, তুমি যারা জানতে না, এগুলো একটা নাম্বার, যেমন 1 2 3 একটা নাম্বার, এরকম পাই আর ইটা হচ্ছে নাম্বার, ঠিক আছে? এটা পাই আর এটা ই, ই মানে এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? পাই এর মান তোমরা 3.14, এক্সপোনেনশিয়াল মান যেন 2 সামথিং কিছু হয়ে যায়। এই দুটোই হচ্ছে ভ্যালু, একটা নাম্বার মানে একটা কনস্ট্যান্ট টার্ম, একটা নাম্বার মানে একটা কনস্ট্যান্ট। তাই জন্য এখানে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু পাই প্লাস ই তার হোল স্কোয়ার, এটা কি বলো? কি স্যার? কনস্ট্যান্ট ফাংশন। বোঝাতে পারলাম? এই ক্লিয়ার? জল ভাত? ওই জন্যই তো আমি দিলাম কোশ্চেনটা। নেক্সট, এটা কি? এটা দেখি বোঝা যাচ্ছে, এটা কি স্যার? একটা
কনস্ট্যান্ট ফাংশন। আরেকটা দিচ্ছি, এটা কি একই ভাবে স্যার, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন। কিন্তু যদি আমি এটা বলি এক্স স্কোয়ার প্লাস ই, এটা কি, এটা কিন্তু কনস্ট্যান্ট ফাংশন নয়। কেন? কারণ কি দেখো এখানে একটা ভেরিয়েবল চলে এসছে। তো এটা কি স্যার, এটা একটা জেনারেল ফাংশন। ক্লিয়ার? সবার কাছে এটা ক্লিয়ার হলো? তাহলে হোয়াট ইজ সিঙ্গেল ভ্যালুড ফাংশন, হোয়াট ইজ মাল্টি ভ্যালুড ফাংশন, হোয়াট ইজ জেনারেল ফাংশন, অ্যান্ড হোয়াট ইজ কনস্ট্যান্ট ফাংশন। জল ভাত, 4 ধরনের ফাংশনের আমরা বেসিক মেথডোলজি জেনে নিলাম। আর সেখান থেকে আমরা তার আগে জানলাম যে বাউন্ডারি কন্ডিশন কি জিনিস, একটা ফাংশনের মধ্যে বাউন্ডারি কন্ডিশন কিভাবে অ্যাপ্লাই হয় এবং কিভাবে না হয় সেটা। আর এর আগে আমার একটা ফাংশনের ক্লাস করানো আছে, যারা নতুন আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আজকে ক্লাসটা করার পরে যদি হাতে টাইম থাকে, একবার আমার ফাংশনের একটা ক্লাস দেওয়া আছে, অ্যাপের মধ্যেই দেওয়া আছে, একবার বেসিক ফাংশনের ক্লাসটা একবার পারলে দেখো। কারণ সেখান থেকে তোমরা এইটুকু বুঝতে পেরে যাবে, এই যে যখন এক্স প্লাস ওয়াই প্লাস 2xy প্লাস 3 এইটা যখন লিখি, তখন এটা হয়ে যায় একটা ফাংশন। আর এই একই জিনিস লিখে, এগুলো আগে বলা আছে আমার, ওই জন্য এখন আর রিপিট করছি না, যদি একটা ইকুয়াল টু 0 দিয়ে দিই তাহলে এটা হয়ে যায় একটা ইকুয়েশন। তো আমরা 0 আর ইকুয়াল টু যদি অ্যাড করি তাহলে পৃথিবীর যে কোনো একটা ফাংশন কনভার্ট হয়ে যায়, কিসে কনভার্ট হয়ে যায়? একটা ইকুয়েশনে। একইভাবে যদি 0 আর ইকুয়াল টুটাকে হাটিয়ে দিই, মানে রিমুভ করে দিই, তাহলে পৃথিবীর যে কোনো একটা ইকুয়েশন কনভার্ট হয়ে যায় একটা জেনারেল ফাংশন। বোঝাতে পারলাম? ক্লিয়ার? বোঝাতে পারলাম বাবা? জল ভাত, এগুলো সব বলা আছে, পরে একবার দেখে নিই, আমি এখন ডিটেলে যাচ্ছি না। তো এতটুকু আলোচনা করার পরে এবার আমাদের যেটা ঢুকতে হয়, যে জায়গাতে আমরা এবারে এন্ট্রি নিই, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফাইনেস্ট। আচ্ছা, আবারও বলছি যারা নতুন আছে তাদের জন্য, আমি সব জায়গায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি না। দেখবে আমি যখন স্লাইডে পড়ে সব জায়গায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি না, কিন্তু কোনো জায়গায় যখন বলবো মাথায় ঢুকিয়ে নেবে যে ওই জায়গাটা আমাকে সজাগ থাকতে হবে। এখন যেমন লিখছি ভেরি 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 আপ টু ইনফিনিটি অফ দি ইম্পর্টেন্ট, ভেরি 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 আপ টু ইনফিনিটি অফ দি ইম্পর্টেন্ট, এটা সব জায়গায় লিখি না। যেখানে লিখবো তার মানে বুঝবে সেই টপিকটা খুব ইম্পর্টেন্ট, খুব ধ্যান দিয়ে আমাকে দেখতে হবে সেই টপিকটা। ঠিক আছে? এখন আমরা শিখবো এক্সপ্লিসিট ফাংশন কাকে বলে আর ইমপ্লিসিট ফাংশন কাকে বলে। হলো? দেখো ভালো করে বুঝবে। দেখো এইটা বলার আগে আমি একটা ছোট্ট কনসেপ্ট কোনোটা জায়গায় একটু লিখে দিতে চাই। হ্যাঁ, দাঁড়া দেখি ফাঁকা জায়গা কোন জায়গাটা আছে, আগের একটা কোনো জায়গাতে আমি একটু লিখে দিই। ধরো এই জায়গাটা আমি একটু একটা ছোট কনসেপ্ট একটু শিখিয়ে দিতে চাই। হ্যাঁ, এটা একটুখানি দেখে নিও আগে, এই জিনিসটা একটু বলে দিতে ভালো হয়, এই জিনিসটা একটু বলে দিলে সুন্দর হয়, কনসেপ্টটা আর একটু বেটার হবে। হ্যাঁ, এটা আমি একটু আলাদা কালার করে নোট পয়েন্ট আকারে বলে দিচ্ছি। চলো এটাকে নোট আকারে লিখে নাও। আচ্ছা স্যার, আপনি একটু আগে বললেন যে বাঁ দিকে যদি ওয়াই থাকে আর ডান দিকে যদি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 থাকে, তাহলে বাবা বাঁ দিকেরটা কি, কি ভেরিয়েবল? ডিভি। ডিভি। আর ডান দিকের মধ্যে যে এক্সটা রয়েছে সেই এক্সটা কি? আইভি, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই তো? আচ্ছা, খেলাটা যদি পুরো উল্টো হয়ে যেত, তাহলে কি আমরা ফেসে যেতাম না আমরা বলতে পারতাম তখন এটা কি? বারবার বলছি এক্স এর গায়ে লেখা নেই যে ও ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স এর গায়ে আমি স্ট্যাম্প মেরে দিইনি, ও জন্মানোর সময় ওর গায়ে স্ট্যাম্প মেরে দিইনি,
এক্সটা কারো বাপের সম্পত্তি না, ঠিক আছে? এক্স এর আমরা স্ট্যাম্পও মানিনি, এক্স কারো বাপের সম্পত্তি না, এক্স ওয়াই যে কোনো জায়গায় ব্যবহার করতে হয়। এবার আমরা কি করি, চেষ্টা করি, ওই যে বাবাটা বললাম যে সাধ্য বাড়িতে তুমি চাইলে লাল জামা হলুদ প্যান্ট পরে যেতেই পারো, কিন্তু আমরা কি যাবো না। তাহলে আমরা একটা জেনারেল রুল বানিয়ে নিই। তো বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ডান দিকে এক্স, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সবসময় এক্স দেখাচ্ছে, কিন্তু তার মানে এটা নয় ওটা কারোর বাপের সম্পত্তি নয় বা ওটা কারোর বাপের রাস্তা নয়। তো আমি এক্স কে যদি বাঁ দিকে লিখে ডান দিকে ওয়াই কে লিখি, তখন কিন্তু গল্পটা পুরো চেঞ্জ হয়ে যাবে, খেলাটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তখন এক্সটা হয়ে যাবে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ডান দিকে ওয়াইটা কি হয়ে যাবে তখন বাবা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যদিও বা এটা বোঝা উচিত, আমার না বললেও তুমি বুঝে যেতে, 90% ছেলেপিলে বুঝতে পারতে, তোমরা সবাই বুঝে যেতে, কিন্তু স্টিল আমি এটা নোট পয়েন্ট আকারে দেখিয়ে দিলাম যাতে কোনো কনফিউশনের কোনো জায়গা তৈরি না হয়। এটা যেন না হয় যে এক্স মানেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই কনসেপ্টটা যেন মাথার মধ্যে না ঢোকে, তার জন্য আমি এটা দেখালাম। ভালো কথা। তাহলে এবার ক্লিয়ার হয়ে গেল, মানে এক্স ওয়াই যা খুশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে পারে, এক্স ওয়াই এর মধ্যে যে কোনো কিছু, জেড এর মধ্যে যে কোনো কিছু, মানে যে কোনো ভেরিয়েবল পৃথিবীর যে কোনো কিছু ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, আবার যে কোনো কিছু ডিপেন্ডেন্ট হতে পারে। এবার আমাকে বলো, দেখো এই উত্তর তোমরা নিজেরাই দেবে। আমি কিছু দেখাচ্ছি না, কোনটা ইমপ্লিসিট কোনটা এক্সপ্লিসিট বলছি না। বাঁ দিকের তুমি জিনিসগুলো দেখো, দেখে আমাকে বলো এটা কি সহজে বোঝা যাচ্ছে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটু দেখে বলো তো। বাদিকের যদি আমি এই পুরো জিনিসগুলোকে যদি আমরা দেখি, দেখে কি বলা যাবে, মানে দেখে কি বোঝা যাবে, বোঝা যাচ্ছে? ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার, ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় তুমি পরিষ্কার বলে দেবে স্যার এখানে এক্স বলা ভদ্রলোকগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পার্টকে বোঝাচ্ছে, আর বাঁ দিকে শুধু ওয়াই বলা যে পার্ট রয়েছে সেটা বেসিক্যালি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কথা বোঝাচ্ছে। সবার কাছে এটা ক্লিয়ার কি ক্লিয়ার নয়? 100% কেন 1000% আমরা বলতে পারি স্যার কারেক্ট, তাই তো? এইবার আসি ডান দিকের পার্টে, কেউ আমাকে দেখে বলো তো এর মধ্যে কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বাবা, কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, তো নো ক্ল্যারিটি। এখানে কিন্তু তুমি বলতে পারো না যে ওয়াইটাকে ডান দিয়ে নিয়ে চলে গেলাম, এটাকে নিয়ে চলে গেলাম, বলতে পারো না, কারণ এক্সট্রাকেও তুমি নিতে পারো, এখানে আমি কোনো কিছু স্পেসিফাই করে দিই। সেম ভাবে এটার ক্ষেত্রে যেমন একই ঘটনা, এটার ক্ষেত্রে যেমন একই ঘটনা, এটার ক্ষেত্রে একই যেমন। অনেক বলবে স্যার আমি এক্সট্রাকে ওয়াইটাকে ডান দিয়ে চলে যাবো, এক্সট্রা নিয়ে যাবো। আরে কে বলেছে তোমাকে যে ওটা এক্সট্রাই? কারণ আমি শুরুতে একটু দেখিয়ে দিলাম তো নোট পয়েন্ট, এই যে দেখালাম, তাই এটা দেখানোর মানেটা কি? তাহলে এটাকে আমি ইয়ার্কি মারতে দেখালাম? এটা তাহলে কেন বললাম? কারণ কি, যদি আমাকে স্পেসিফাই এরকম ডাইরেক্টলি না করে দেয়, যদি আমাকে ফরম্যাট ডাইরেক্টলি না লিখে দেয়, তাহলে আমি এটা কখনোই বলতে পারি না, কারণ দুটোরই পসিবিলিটি রয়েছে, এক্স ওয়াই দুটোরই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পসিবিলিটি রয়েছে। তাহলে ডান দিকে আমরা কোনোদিনই মাথা কপাল খুঁড়লেও, তপস্যা করলেও, ধূপ ধুনো দিয়ে পুজো করলেও আমরা বার করতে পারবো না এক্স ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এখানে গোটাটা ট্রিট হবে অ্যাজ এ সিঙ্গেল ফাংশন অর অ্যাজ এ সিঙ্গেল ইকুয়েশন হিসেবে কনসিডার হবে। এখানে কে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বোঝাটা সম্ভবই নয় বা জানাটা সম্ভবই নয়। তাই জন্য এইগুলোর ক্ষেত্রে, এই ধরনের ফাংশন গুলোর ক্ষেত্রে আমরা ওই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডাক নাম ভালো নামের কনসেপ্টে বলি না। এই ধরনের ফাংশনকে ওই জন্য আমরা নাম দিয়েছি ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লিসিট মানে নো ক্ল্যারিটি, বুঝতে পেরেছো তো? আর এক্সপ্লিসিট মানে এক্সপ্লেন করা যায়, দ্যাট ইজ আমার বাঁদিকের পার্ট। সবার কাছে ক্লিয়ার হলো? তাহলে দুম করে যদি আমি কোনো সময় এর পরবর্তীকালে কোনো জায়গায় বলে দিই একটা ইমপ্লিসিট ফাংশন, তার মানে কি তুমি ওই ওয়াই এক্স এর যে সেগ্রিগেশন তুমি করতে পারবে না, তুমি জানোই না কোনটা কি। ক্লিয়ার? আর এক্সপ্লিসিট ফাংশন মানে কি, এক্সপ্লেন আমরা করতে পারবো, দ্যাট মিনস কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেপারেট করে সেগ্রিগেট করে আমরা কাজ করে দিতে বলে দিয়ে চলে আসতে পারবো। বোঝা গেল বাবা? ক্লিয়ার? জল ভাত? কারোর কোনো অসুবিধা নেই? ভেরি গুড, ভেরি গুড, থাকলে বলবে। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, যেটা এর আগেও বলেছিলাম ফাংশনের ক্লাসে, আরেকবার বলছি, যে কোনো একটা ফাংশন আমি কোনো একটা কিছু লিখবো, ধরো আমি লিখলাম সন্দীপ বা সন্দীপ স্যার লিখলাম, তার পাশে ব্র্যাকেট দিয়ে দেওয়া মানে কি, এটা কাকে রিপ্রেজেন্ট করছে? একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করছে। এবার এর ভেতরে আমি কি লিখছি সেটা রিপ্রেজেন্ট করছে সেই ফাংশনটা কোন ভেরিয়েবল দিয়ে তৈরি। ধরো আমি এর ভেতরে বলে দিলাম পি কিউ আর, তার মানে পি কিউ আরটা কি আমার ভেরিয়েবলস। তো ঘাবড়াবে না, আগামী দিনে যত ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট, মানে যত আরো গভীরে চলে যাবো অঙ্কের, সেটা লিমিটে চলে যাবো, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে চলে যাবো, হতে পারে আমরা ডেরিভেটিভে চলে যাবো, হতে পারে আমরা পার্সিয়ালে চলে যাবো, আরো গভীরে যত চলে যাবো, লিমিট করবো, কন্টিনিউটি করবো, ডিফারেন্সিয়াবিলিটি করবো, বা ফাংশনের আরো গভীরে চলে যাবো, যত গভীরে চলে যাবো তখন কিন্তু ফাংশনটা এই বাচ্চাদের মতন আর এইরকম হবে না, এফ অফ এক্স এরকম হবে না,
তার বদলে আমরা কিন্তু দেখতে পারি ফাই লিখে তার বদলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স, তার মানে এটা একটা ফাংশন। বা আমরা এখন বলতে পারি থিটা লিখে ভেতরে ওয়াই, এটা একটা ফাংশন। বা আমরা দেখতে পারি আলফা লিখে ব্যাকেটে এক্স, এটা একটা ফাংশন। বা আমরা দেখতে পারি বিটা লিখে ব্যাকেটে এক্স, এটা একটা ফাংশন। বা আমরা লিখতে পারি গামা লিখে ব্যাকেটে এক্স, এটা একটা ফাংশন, বুঝতে পারলাম। বা আমরা এখানে লিখতে পারি কে লিখে ব্যাকেটে জেড, মানে এটা একটা ফাংশন। বা আমরা দেখতে পারি এরকম ভাবে এইচ ব্যাকেটে ওয়াই, এটা একটা ফাংশন। তো সোয়ান আর দেখালাম না, এরকম আমি অসংখ্য এক্সাম্পল দিতে পারি, তো আমাকে মনে রাখতে হবে। তো এই সব ক্ষেত্রে আমি কি বলতে পারি, স্যার ফাইটা বলুন, থিটাটা বলুন, আলফাটা বলুন, বিটাটা বলুন, গামাটা বলুন, কেটা বলুন, এইচটা বলুন, দিস অল আর বেসিক্যালি ফাংশনস। আর ব্যাকেটের ভেতরে যে ভদ্রলোকগুলো রয়েছে, মানে এই যে ইয়েলো বলা পার্ট গুলো, এই যে ইয়েলো বলা, দিস অল আর কি, এই যে হাইলাইট করে দেখাচ্ছি, হাইলাইটের ভেতরে যেগুলো রয়েছে, সেটা এক্স বলো জেড বলো, দিস অল আর কি যে ভেরিয়েবলস দিয়ে ফাংশনটা তৈরি হয়েছে। ক্লিয়ার? বাবা জল ভাত, বাবা জল ভাত, বাবা জল ভাত। কেউ বুঝতে পারেনি কোনো টপিকে, কোনো অসুবিধা, ডাউট, মাথা যন্ত্রণা, পেট ব্যথা, বুঝতে পারিনি স্যার রক্তে মেশেনি, বুঝতে পেরেছি কিন্তু স্যার রক্তে মেশেনি, এরকম থাকলেও বলতে পারো। আমার ক্লাসে রক্তে মিশতে হবে, ঠিক আছে? রক্তে, ব্লাড টেস্টে জানো রিপোর্টটা পজিটিভ আছে, যে বুঝতে পেরেছি। তো এবার স্যার দেখো, ইমপ্লিসিট হ্যাঁ ফাংশনটা বল। আরেকবার স্যার আচ্ছা, বুঝিয়ে ইমপ্লিসিট দিলাম। ফাংশনটা আরেকবার বলছি। ইমপ্লিসিট ফাংশন মানে আমি জীবনে কোনোদিন নিজে পাকামো করে, না তো নিজে পাকামো করে, না তো দেখে, আর না তো কোনোভাবেই আমি বলতে পারবো এইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। লেটস সে আমি ধরো এইটাকে নিয়ে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তুমি বলতেই তো পারো স্যার ওয়াইটাকে ডান দিকে নিয়ে চলে যান বা এক্সটাকে ডান দিকে নিয়ে চলে, তাহলেই তো ঝামেলা মিটে গেল। না, করতে পারবো না। কেন? কারণ কি আমাকে শুরু থেকেই ওকে ইন্ডিকেশন কোনো রকম দেয়নি। মানে আমি এই ধরনের ফাংশনকে বলতেই পারবো না কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। পুরো গোটাটাই একটা ভেরিয়েবল, শুধু ভেরিয়েবল বলতে পারবো, কিন্তু ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের কথা বলতে পারবো না। কারণ দুটোই হতে পারে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বা হতে পারে একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমরা জানি না। তো আমরা ট্রিট করবো সব কটাই ভেরিয়েবল। আমরা ট্রিট করবো এক্সটাও একটা ভেরিয়েবল, ওয়াইটাও একটা ভেরিয়েবল। কিন্তু এখানে কোনটা ডাক নাম কোনটা ভালো নাম, ওই কনসেপ্টটা এখানে চলবেই না। তো গোটা ফাংশনটার মধ্যে দুটো ভেরিয়েবল আছে, এইটা ধরে আমরা পুরো অ্যানাজম্পশন ধরে কাজ করবো। কিন্তু আমরা জীবনেও এটা বলতে পারবো না যে ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কি এক্সটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা আমরা বলতে পারি না, দেখেও বুঝতে পারি না, এবং করতেও পারবো না, এবং করতে যাবেও না। এই ধরনের ফাংশনকে বলি ইমপ্লিসিট ফাংশন, মানে যেটা দেখে বোঝা যায় না। একটা এক্সাম্পল দেখাই, দেখে বুঝতে পারবো না। যেমন ধরো দেখাচ্ছি, তুমি দেখে বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো না। এই ধরনের ফাংশন থেকে আমরা কিছু বুঝতে পারি না। আমার অনেকে বলবে আচ্ছা স্যার একটু সোজা করে দিন না, ধরুন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, এটাও তাই, আমরা কিন্তু বুঝতে পারছি না, আমরা কিন্তু জানি না। এবার অনেকে বলবে স্যার আপনি ওয়াইটাকে এদিকে রেখে এক্সটাকে ওদিকে দিতে পারো, কিন্তু এখানে অ্যাজ ইট ইজ, মানে শুরু থেকেই আমরা কিন্তু এই টার্গেট নিয়ে চলবো না। কারণ কি এটা আমার এক্সপ্রেশন, এটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, তো ম্যাথামেটিক্যাল যা কিছু হতে পারে। তো আমাকে যখনই এরকম কোনো ইন্ডিকেশন দেবে যেখানে আমাকে বোঝার কোনো রাস্তা নেই, বা আমাকে বলে দিচ্ছে না, বা আমাকে কোনোভাবে ইন্ডিকেশন দিচ্ছে না, বা ডাইরেক্ট প্রবলেমের মধ্যে মেনশন করছে না, তখন আমরা ওটাকে আর কিছু পাকামো করবো না। তার বদলে ওইটাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে শুধু ভেরিয়েবল হিসেবে কনসিডার করে কাজ করবো। এই ধরনের ফাংশনকে বলি ইমপ্লিসিট ফাংশন। আর এক্সপ্লিসিট ফাংশন মানে দেখে বুঝতে পারছো, আমি দেখো আমি লিখেই দিয়েছি তোমাকে বোঝার জন্য, আমি ইচ্ছা করেই লিখেছি যাতে তুমি বোঝো। তো এটা হলো এক্সপ্লিসিট ফাংশন, বুঝতে পারলাম? তো ইমপ্লিসিট আর এক্সপ্লিসিটের মধ্যে ক্লিয়ার ব্যাপারটা? জল ভাত, চলো। মানে একটা বোঝা যায় আর একটা বোঝা যায় না, এই তো গল্প। আচ্ছা এবার আসি প্যারামেট্রিক ফর্ম অফ ফাংশন, এটাই লাস্ট টপিক। হ্যাঁ, মানে মাথায় অনেক চাপ আছে, আজকে আর বেশি টানবো না, এটাকে ভালো করে বুঝে নাও, এটার এক্সাম্পলটা পড়ে নাও, তারপরে আবার কালকে বাকিটা আমরা কন্টিনিউ করবো, ঠিক আছে? আচ্ছা, প্যারামেট্রিক ফর্ম অফ ফাংশন কি জিনিস? স্যার এতক্ষণ ধরে তো ফাংশন নিয়ে বহু কথা শুনলাম, সিঙ্গেল ভ্যালু, মাল্টি ভ্যালু, জেনারেল ফাংশন, ইমপ্লিসিট ফাংশন, এক্সপ্লিসিট ফাংশন, তারপরে স্যার বাউন্ডারি কন্ডিশন দেখলাম, সেখান থেকে ইন্টারভ্যাল দেখলাম, অনেক কিছু হাড্ডা শিখলাম। প্যারামেট্রিক হচ্ছে এমন একটা ফাংশন, সে বলে না পরজীবী, একজনের উপর আরেকজন ডিপেন্ড করে আছে, ওর একজনের উপর আরেকজন ডিপেন্ড করে আছে, মানে এ ওর সাথে কানেক্টেড, ও ওর সাথে কানেক্টেড, ঠিক আছে? ধরো আজকে যদি তুমি যদি বলি যে তুমি একটা কাজ করো, তো ধরো আমি একটা এক্সাম্পল নিয়ে বলছি, ধরো রাহুল, তুমি একটা কাজ করো, তো তুমি কালকে ব্যান্ডেলে গিয়ে আমার জন্য অমুক জিনিসটা এনে দিও। তুমি তখন বলবে স্যার এটা আনতে বলেছে, একা যাবো, কেমন একটা লাগছে, চল আমি সমীরকে নিয়ে যাই। তো রাহুল গেল সমীরকে সাথে করে নিয়ে ব্যান্ডেলে কাজটা করতে, খুব মজা হয়ে গেল, মজা আসে। কিন্তু এটাই যদি সমীরকে একা যেতে বলতাম বা রাহুলকে একা যেতে বলতাম, ওরা হয়তো ডাইরেক্টলি বলে দিল না স্যার আজকে কাজ আছে, বা বলে কাটিয়ে দিত।
মজাও পেতো না আর একা একা যেতেও না। কিন্তু যখনই দুজনে বললাম, গল্প করতে করতে দুজনে চলে আসলো। ঠিক ফাংশনের ক্ষেত্রে একই জিনিস। ফাংশনের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোন একটা ফাংশন সে একা চলতে পারে না, দ্বিতীয় একটা ফাংশন সেও একা চলতে পারে না। দুজনকে যদি মিলিয়ে দাও তাহলে তাদের প্রোডাক্টিভিটি ভালো হবে। যেমন রাহুল আর সুমিরের গল্পটা বললাম, যে তুমি যদি রাহুলকে একা বলো যে রাহুল তুমি একটা কাজ করবে, ব্যান্ডেল থেকে একটু এটা নিয়ে চলে আসবে, এই অমুক জিনিসটা নিয়ে চলে আসবে, বা সমীর যদি একা বলো যাবে না। কিন্তু যদি বলি যে রাহুল আর সমীর দুজনে যাও তো ব্যান্ডেল থেকে এটা নিয়ে চলে আসো, তো দেখবে দৌড় ব্যান্ডেল। কারণ তুমি যদি বলে দিল্লি থেকে নিয়ে চলে আসো, দুজন নিয়ে চলে আসবে, কারণ দুজনে গল্প করতে যাবে, গল্প করতে আসবে, বেশ ভালোই সময় কাটবে, কোনো বোরিং এর ব্যাপার নেই। তো ফাংশনও সেই বন্ধুত্বের জায়গাটা যখন খুব গভীর হয়ে যায় এবং যখন একাকিত্বের জায়গাটা থাকে না, এবং যাই করতে যাবে একজন অপরজনকে টানবে। মানে যদি বলো যে এই যা তো স্যারের কাছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে তো, বা খাতাটা জমা দিয়ে তো, বা স্যারকে জিজ্ঞেস করা তো কালকে ক্লাস নেবে কিনা, দুজন যাবে। যদি বলে যে এই চো আজকে বাড়ি ফিরি, তাহলেও দুজন যাবে। যদি বলে পড়তে যাবো, তাহলেও দুজন যাবে। যদি বলে সাপ্লি আসবে, তাহলেও দুজন আসবে। যদি বলে কলেজে টপ করতে হবে, তাহলেও দুজন আসবে। এরকম ঘটনা যখন ফাংশনের সাথে ঘটে, তখন সেই ধরনের ফাংশনকে বলে প্যারামেট্রিক ফর্ম অফ ফাংশন। কিভাবে আসে সেটা একটু দেখার চেষ্টা করো। এক্সাম্পল, x is equal to 2at, এটা একটা ফাংশন। আর y is equal to at স্কোয়ার, এটা একটা ফাংশন। তো দেখো x is equal to 2at, এটা একটা আলাদা ফাংশন, একটা ডিফারেন্ট ফাংশন। আর y is equal to at স্কোয়ার, এটাও একটা ডিফারেন্ট ফাংশন। কিন্তু ভালো করে যদি দেখো, এরা দুজনেই কোনো একটা কাজের জন্য এক হয়েছে, এবং সেই একটা করেছে কি, একটা অ্যানাদার ভেরিয়েবল, দ্যাট ইজ টি। বল, বল। আচ্ছা আমি একটু বাদে যাচ্ছি, ঠিক আছে? ক্লাস নিচ্ছি তো, আমি যাচ্ছি। হ্যাঁ আমি যাবো, ঠিক আছে, আমি পড়াচ্ছি, আমি ক্লাসটা নিয়ে তারপর যাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি দেখছি। তো যেটা বলছিলাম, দেখো এক্স একটা আলাদা ফাংশন, ওয়াই একটা আলাদা ফাংশন, কিন্তু এদের দুজনকে কানেক্ট করেছে কোনো একটা কাজ। সেই কাজটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল, দ্যাট ইজ টি। তো টি হচ্ছে একটা আলাদা ভেরিয়েবল, যে এক্স কেও কানেক্ট করে আছে, ওয়াই কেও কানেক্ট করে আছে। মানে যেমন এই যে বললাম, সমীর আর রাহুল দুজনকে মিলিয়ে দিয়েছে কে, বা দুজনকে অ্যাসোসিয়েটেড করে রেখেছে কে, একটা কাজ। কার কাজ? স্যারের একটা কোনো কাজ করার জন্য। সেরকম মনে রাখো, এক্স কে স্যারই কোনো না কোনো কিছু কাজ দিয়েছে, ওয়াই কেও স্যারই কোনো না কোনো কিছু কাজ দিয়েছে, এবং আলটিমেটলি এরা দুজনে একসাথে মিলে স্যারের কাজটাকে করবে। দ্যাটস ওয়াই এই টি যে ভেরিয়েবল, সেই দুজনকে এক করে দেবে, করে এক্স আর ওয়াই যে একে অপরের বন্ধু, তাদেরকে এক জায়গায় মিলিত করে দেবে। আর যখনই মিলিত হয়ে যাবে এরা দুজনে একে অপরের সাথে, তখনই সেটা প্যারামেট্রিক ফর্ম অফ ইকুয়েশন বা ফাংশন তৈরি হয়ে যাবে। কিভাবে হবে এবার দেখো। আমাকে একটা কথা বলো, খুব ইন্টারেস্টিং জিনিস, আমাকে একটা কথা বলো, এক্স ইজ ইকুয়াল টু যদি 280 হয়, ভালো করে বুঝবে, এক্স ইজ ইকুয়াল টু 280 যদি হয়, তাহলে এখান থেকে আমি কি, স্যার যে কাজটা দিয়েছিল, স্যার অ্যাকচুয়ালি কি কাজ দিয়েছিল প্রথম জনকে, সেটা কি বার করতে পারো? হ্যাঁ স্যার বার করতে পারো। তো সেখান থেকে আমি টি ইজ ইকুয়াল টু বার করতে পারি। টি ইজ ইকুয়াল টু কত ধরুন স্যার, এই 2a-টাকে এদিকে ভাগ দিয়ে দিন, তাহলে এক্স ডিভাইডেড বাই 2a, এটা হয়ে গেল টি এর মান। এটাকে তুমি নাম দিয়ে দিতে পারো 1 নম্বর। হলো। এবার আছে 2 নম্বর, স্যার ওয়াই ইজ ইকুয়াল টু এ টি স্কোয়ার। তাহলে এবার দেখো এ ইন্টু, এবার যদি আমি এখানে একের মানটাকে বসিয়ে দিই, মানে টি এর যে মানটা ছিল সেটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে টি এর বদলে কি লিখবো, 2/a তার হোল স্কোয়ার। বুঝলে কি বুঝলে না? আরে বাবা এখানে টি ছিল, টি এ স্কোয়ার, তাহলে টি এর বদলে এখানে এই যে টি এর মানটাকে যদি বসিয়ে দিই, x/2 এই মানটাকে যদি বসিয়ে দিই, এই যে মানটাকে বসিয়ে দিলাম, এই মানটাকে বসিয়ে দিলাম টি এর বদলে, হলো। তাহলে এখানে তুমি লিখতে পারো বাই ইকুয়েশন 1। তুমি যদি এটা বসিয়ে দাও, তাহলে ওয়াই এর মান কি হয়ে যাবে স্যার, এ গুণিত, এবার এটাকে হোল স্কোয়ার করলে কি হয়ে যাবে, উপরের স্কোয়ার, আর নিচেরটা স্কোয়ার করলে হয়ে যাবে 2 স্কোয়ার আর a স্কোয়ার। তাহলে স্যার এটা হয়ে যাবে এ গুণিত ওপরে এক্স স্কোয়ার, নিচে 2 স্কোয়ার মানে 4, আর এখানে a স্কোয়ার মানে a ইন্টু a। তাহলে এবার দেখো পরে এইটা কাটলো আর এই একটা কাটলো, তার মানে y ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে স্যার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু a। তাহলে পরের লাইনে আমরা কি বলতে পারি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। দেখো এক্স ছিল টি এর ওপর ডিপেন্ড করে একটা ফাংশন, ওয়াই ছিল টি এর ওপর ডিপেন্ড করে একটা ফাংশন, কিন্তু যখনই এদের দুজনকে অ্যাসোসিয়েট করলাম, ওই যে একটা কাজে যখন পাঠালাম, আলটিমেটলি দুটো কাজই কমপ্লিট করে ওরা দুজনে একসাথে বাড়ি ফিরে গেল বা স্যারের কাছে পৌঁছে গেল। তো দেখো এখানে কিন্তু টি এর কোনো নামো নিশান নেই। এবার যে দুজন মিলিত হয়েছে,
এবার কিন্তু ওরা স্যারের জন্য করতে পারে, ওরা ওরা নিজেদের জন্য করতে পারে, ওরা অন্য কোনো বন্ধুর জন্য করতে পারে, কিন্তু ওরা দুজনে একসাথে মিলে গেছে, তার মানে ওটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে, তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাহলে এক্স ছিল আলাদা ভেরিয়েবলের ওপর, ওয়াই এ ছিল আলাদা ভেরিয়েবল, যেহেতু ওই দুটো ভেরিয়েবল এক, তাই জন্য এদের দুজনকেও আমরা মিলিয়ে করে এদের দুজনের মধ্যে কি সম্পর্ক সেটাকে আমরা বার করে দিতে পারি। এই ধরনের ফাংশনের যে রিলেশনশিপ সেটাকেই আমরা বলি প্যারামেট্রিক ফর্ম অফ ফাংশন। বোঝা গেল বাবা? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এটার অ্যাপ্লিকেশন বেশিরভাগ তোমরা দেখতে পাবে ডেরিভেটিভ চ্যাপ্টার যখন আমি করাবো বা ওডি যখন আমি করাবো, এর অ্যাপ্লিকেশন গুলো তখন বেশি বেশি করে দেখতে পাবে। হ্যাঁ, বাট স্টিল এটা মাথায় রেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং ডেরিভেটিভের ক্ষেত্রে এটা খুব কাজে লাগে, এবং এই কনসেপ্টটা ফাংশনের এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। হ্যাঁ, এটা একটু মাথায় রাখার চেষ্টা করো। লাস্ট যেটা বলবো বলে আজকে ক্লাস এন্ড করবো, এটা জাস্ট একটু মানে এটা অতটা কাজে লাগবে না। হ্যাঁ দেখো, যেটা কাজে লাগবে আমি সেটা ডিটেলে বলি, আর যেটা কাজে লাগবে না সেটা আমি এমনি হালকা ফুলকা বলে ছেড়ে যাই। এটা হালকা ফুলকা জাস্ট খাতায় নোটটা করে রাখবে, অত ডিটেলে জানার দরকার নেই, বা অত ডিটেলে না বুঝলেও চলবে, জাস্ট বেসিক আইডিয়াটা নিয়ে রাখো। একটা ধরো বড় ফাংশন আছে যার মধ্যে অনেকগুলো ভেরিয়েবল আছে, অনেকগুলো কোএফিসিয়েন্ট আছে। এটা ফাংশন, এটা কি একটা ফাংশন। এবার আমাকে খেয়াল করে দেখো, এই যে ফাংশনটা একটাই ভেরিয়েবল কিন্তু আছে, কেউ গুলিয়ে ফেলো না। এগুলো হচ্ছে ভেরিয়েবলে, দেখো আমি ধরো আমি সন্দীপ স্যার, ঠিক আছে, আমি বিয়ে বাড়ি গেলে একরকম ড্রেস করবো, কলেজের ফাংশন গেলে একরকম ড্রেস করবো, তোমাদের অফলাইন পড়াতে আসলে একরকম ড্রেস করবো, শ্রাদ্ধ বাড়িতে গেলে একরকম ড্রেস করবো, ঠিক আছে, আবার গোয়া ঘুরতে গেছি একরকম ড্রেস করবো। তাহলে মানুষটা আমি একই, শুধু আমার ড্রেসগুলো আলাদা। তো মনে রাখবে এখানে ভেরিয়েবলটা এক্স, কোনো জায়গায় পাওয়ারে 1 আছে, কোনো জায়গায় পাওয়ারে 2 আছে, কোনো জায়গায় পাওয়ারে 3 আছে, কোনো জায়গায় পাওয়ারে 4 আছে। তার মানে এখানে ভেরিয়েবল আলাদা নয়, ভেরিয়েবল একটাই। মনে রাখবে এটা একটা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন। এরকম করে করে লাস্ট টার্ম আছে an x⁴n, ধরে নাও, ঠিক আছে, এটা আছে। তো এটা একটা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন। তার আরেকটা বড় এক্সাম্পল হচ্ছে, মানে এটা তুমি নাও যদি বুঝতে, তারাও তুমি বুঝতে পারতে এটা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন। কেন? কারণ কি ব্র্যাকেটের ভেতরে একটাই আছে ভেরিয়েবল, এবং দ্যাট ইজ এক্স। এটা আমি আগেও বলেছি, ব্র্যাকেটের ভেতরে কি আছে সেটা থেকেও বলতে পারি যে ফাংশন কত ভেরিয়েবল ফাংশন এবং কতগুলো ভেরিয়েবল দিয়ে তৈরি। তো একটাই ভেরিয়েবল তৈরি এক্স, কিন্তু মনে রাখবে ওটা ওই যে বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, গোয়া, আড্ডা বাড্ডা যাওয়ার জন্য তাদের আলাদা ফর্ম রয়েছে। আর এই যে প্রতিটা যে রূপ আছে তাদের, মানে বিয়ে বাড়ির সাজ, শ্রাদ্ধ বাড়ির সাজ, বা অমুক সাজ তমুক সাজ, বিভিন্ন রকমের যে ড্রেসিং আমি পড়েছি, মনে রাখবে প্রতিটা ড্রেস যে আলাদা সেটাকে ডিফাইন করার জন্য একটা তো তার পাওয়ার দিয়ে আমরা ডিসাইড করছি, তাছাড়া তার সাথে বন্ধু বান্ধব কে আছে সেটা জানার জন্য তাদের কোএফিসিয়েন্টটাকেও আমরা, এটা যদিও বা এখন কাজে লাগবে না, এটা অন্য কোনো চ্যাপ্টারে কাজে লাগবে, জেনে রাখো বেসিক অ্যালজেব্রার ক্ষেত্রে। এই যে x1 এর পাওয়ারের আগে একজন ভদ্রলোক রয়েছে, এটা হচ্ছে x1 এর কোএফিসিয়েন্ট, মানে বলতে পারো a1 বেসিক্যালি কোএফিসিয়েন্ট অফ দা টার্ম x⁴1। একইভাবে a2 টা কি হয়ে যাবে বাবা? কোএফিসিয়েন্ট অফ দা টার্ম x²। একইভাবে a3 কত হয়ে যাবে? কোএফিসিয়েন্ট অফ দা টার্ম x³ এরকম ভাবে ডট 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 করে an কি হয়ে যাবে বাবা? x⁴n যে ভেরিয়েবলটা রয়েছে তার কোএফিসিয়েন্ট। এইভাবে এইগুলো হচ্ছে তার কোএফিসিয়েন্ট, আর এইগুলো হচ্ছে সেই ভেরিয়েবলের রূপ বা সাজ। হলো? এইবার এই গোটাটাকে যখন এরকম অনেকগুলো, ধরো অনেক বড় একটা ভেরিয়েবলের ফাংশন রয়েছে, মানে অনেকগুলো তার মধ্যে মানে একই ভেরিয়েবল অনেক ভাবে রয়েছে, অনেক পাওয়ারে হিসাবে রয়েছে, অনেক বড় টাইপের একটা ফাংশন, তখন কিন্তু আমরা ওটাকে বলি না যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা একটা লিনিয়ার ইকুয়েশন বা একটা অমুক ইকুয়েশন তমুক ইকুয়েশন। ইন জেনারেল এরকম একটা বড় টাইপের ইকুয়েশন, মানে কোন একটা ইকুয়েশন বা ফাংশনকে আমরা জেনারেলি বলি পলিনোমিয়াল ইকুয়েশন বা পলিনোমিয়াল ফাংশন। এটাকে আমরা কি বলি? পলিনোমিয়াল ফাংশন বা ইকুয়েশন। বুঝতে পারলাম? মানে যার ক্ষেত্রে আমরা জানি না যে তার ভেরিয়েবলটা কত পাওয়ারের আছে বা তার কনস্ট্যান্টটা কত পাওয়ারের আছে, যখন আমরা এটা জানি না তখন ইন জেনারেল সেটাকে বলি একটা পলিনোমিয়াল ফাংশন বা একটা পলিনোমিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? এইবার যদি এই হাইয়েস্ট পাওয়ারটা 1 হয়ে যায়, যেটা আগে বলেছিলাম, যদি এর হাইয়েস্ট পাওয়ারটা 1 হয়ে যায়, মানে একটাই টার্ম রয়েছে x⁴1, এর উপরে আর কোনো টার্ম নেই, সব থেকে সর্বাধিক x⁴1 আছে, তখন সেটাকে আমরা বলি লিনিয়ার ইকুয়েশন। হলো? যদি হাইয়েস্ট পাওয়ারটা 2 হয়ে যায়, মানে x² টার্মটাই রয়েছে আর অন্য কিছু নেই, এর উপরে আর কিছু নেই,
মানে এক্স কিউব এক্স ফোর এসব কিছু নেই, হাইয়েস্ট রয়েছে এক্স স্কোয়ার, তখন সেটাকে আমরা বলি কোয়াড্রেটিক ইকুয়েশন। একইভাবে যখন হাইয়েস্ট পাওয়ার 3 হয়ে যায় ভেরিয়েবলের, তখন সেটাকে আমরা বলি কিউবিক ইকুয়েশন। আর 4-এর ওপর থেকে যা কিছু হয়ে যাক, 4 অর মোর, তখন এটাকে পলিনোমিয়াল, ওই যেটা বললাম এইটাই বলি, পলিনোমিয়াল ফাংশন বা পলিনোমিয়াল ইকুয়েশন, তখন আর কোনো নাম দিই না। সো এই তিনটে নাম আগেও বলেছিলাম একবার, মাথায় রেখো, এই তিনটে নামটা বেসিক্যালি ওই হাইয়েস্ট পাওয়ার 1, 2, 3-এর উপর। এক্সাম্পল কি নিতে পারো, দেখো এক্স প্লাস 5, এটা যদি এটা বলি ফাংশন, কি এটা, এক্স এর কত পাওয়ার রয়েছে, এক্স এর পাওয়ার 1 রয়েছে, এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত রয়েছে, 1 রয়েছে, তাহলে এটা কি, স্যার এটা লিনিয়ার ফাংশন। একইভাবে এক্স স্কোয়ার প্লাস 5, এর হাইয়েস্ট পাওয়ার কত রয়েছে, 2, তাহলে এটাকে আমরা কি বলবো, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে কোয়াড্রেটিক ফাংশন, ইকুয়েশন বলবো না, কোয়াড্রেটিক ফাংশন। আর এক্স এস কিউব প্লাস ধরো 2x প্লাস 5 এরম টাইপের কিছু রয়েছে, যখন কিউব রয়েছে, তাই এখানে এক্স এস কিউব টার্মটা রয়েছে, তাহলে এটা হয়ে গেল কিউবিক ফাংশন, বুঝতে পারলাম। তাহলে এর ক্ষেত্রে দেখো পাওয়ার 1 রয়েছে, তাই জন্য এটা বলতে পারি হাইয়েস্ট পাওয়ার কত, 1। এর ক্ষেত্রে দেখো এক্স এর হাইয়েস্ট পাওয়ার 2 রয়েছে, 2 এর উপরে কিন্তু কিছু নেই, তাই জন্য হাইয়েস্ট পাওয়ার 2। আর এর ক্ষেত্রে দেখো সর্বাধিক কত রয়েছে, 3 রয়েছে। আচ্ছা, অনেকে এটা ভাবে, দেখো আরেকটা জিনিস বলি, কনফিউশন তৈরি করে রাখি, এটা বিশেষ করে নতুনদের জন্য বলছি, পুরোটা অলরেডি জানাই জানা ব্যাপারগুলো। আর একটা কথা বলে রাখি, ধরো একটা গোটা ইকুয়েশনে এক্স এস কিউব টার্মও রয়েছে, ধরো 2x স্কোয়ারও রয়েছে, আবার ধরে নাও 5x ও রয়েছে, আবার ধরে নাও 10ও রয়েছে। তো হাইয়েস্ট মানে আমরা দেখবো সর্বাধিক, কম আমার কি আছে জানার দরকার নেই, সর্বাধিক। তাহলে এটা কোন ইকুয়েশন, এটা কি একটা লিনিয়ার ইকুয়েশন না কোয়াড্রেটিক ইকুয়েশন না কিউবিক ইকুয়েশন? কি বললাম, হাইয়েস্ট পাওয়ার কি রয়েছে, ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার কত রয়েছে, হাইয়েস্ট কত রয়েছে বাবা, স্যার এখানে তো 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, এখানে হাইয়েস্ট কত রয়েছে, এই হাইয়েস্ট কত রয়েছে, স্যার 3 3 রয়েছে। তাহলে 3 অনুযায়ী তার নাম কি হয়ে যায়, স্যার এটা একটা কিউবিক ইকুয়েশন। এটা কিন্তু কোয়াড্রেটিক বললে খেলা শেষ, এটা একটা কিউবিক ফাংশন, মানে ইকুয়েশন বলবো না, ফাংশন। ইকুয়েশন কখন বলবো, যদি ইকুয়াল টু 0 দিই তখন ইকুয়েশন, মানে এই গোটাটাই, দেখো ঘুরিয়ে ফেলো না, এই গোটাটাই ফাংশন না বলে ইকুয়েশন কখন বলবো। আমি এখানে কপি পেস্ট মারছি, তোমাদের কিন্তু ডবল করে লিখতে হবে। আমি বলছি যখন এটা ইকুয়াল টু 0 থাকবে তখন এটা ফাংশন বলবো না, তখন এটা কিউবিক ইকুয়েশন বলবো। এই জলভাত, বুঝতে পারছো তো? একইভাবে যদি এক্স কিউ টার্মটাকে উড়িয়ে দিই, আবারও বলছি আমি কপি পেস্ট মারতে পারি, আমার ডিজিটাল জিনিস, তোমাদের কিন্তু ওটা লিখে করতে হবে। আচ্ছা, এবার আমি কি বলছি দেখো, আমি এক্স কিউ টার্মটাকে উড়িয়ে দিলাম, ইকুয়াল টু আছে, তাহলে এটা কি হয়ে যাবে, তখন হাইয়েস্ট পাওয়ারটা 2 হয়ে যাবে, তখন এটা কি, স্যার এটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা কোয়াড্রেটিক ফাংশন। যদি ইকুয়াল টু না থাকে তাহলে কোয়াড্রেটিক ফাংশন, বুঝলে, এই কথা বুঝলে? এরকম ভাবে লিখবে কিন্তু খাতায়, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। দেখো এটাকেও লিখে দিচ্ছি, ও তাই গেলি বাবা। হ্যাঁ, আমি বলছি যদি এটাকে ঘটিয়ে দিই, 0 আর ইকুয়াল টু, এটাকে যদি হাটিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যাবে বলো, এটা কি হয়ে যাবে, হাইয়েস্ট পাওয়ার 2 আছে, তাই এটা কোয়াড্রেটিক ফাংশন। ফাংশন কেন, কোনো ইকুয়াল টু চিহ্ন নেই, আগেরটা ইকুয়েশন কেন, হাইয়েস্ট পাওয়ার 2 আছে আর একটা ইকুয়াল টু 0, তাই কোয়াড্রেটিক ইকুয়েশন। একইভাবে এটা দেখো, হাইয়েস্ট পাওয়ার 3 আছে, ইকুয়াল টু আছে, তাহলে কিউবিক ইকুয়েশন। আর এখানে হাইয়েস্ট পাওয়ার 3 আছে কিন্তু কোনো ইকুয়াল টু চিহ্ন নেই, তাই জন্য এটা কিউবিক ফাংশন। জলবাদ, একইভাবে যখন 1 থাকে, x প্লাস 5 ইকুয়াল টু 0, মানে এটা লিনিয়ার কি ইকুয়েশন। আর যখন শুধু x প্লাস 5 লেখা আছে তখন এটা কি লিনিয়ার ফাংশন। বাবা জল ভাত, আজকে ক্লাসে কোনো বুঝতে অসুবিধা, পুরো ক্রিস্টাল ক্লিয়ার? যারা নতুন আছো তাদের একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, ছোট্ট হোমওয়ার্ক, সেটা হচ্ছে আমার অ্যাপের মধ্যেই দেওয়া আছে, দেখবে একটা ফাংশনের পার্ট 1 আমি আগে করিয়েছিলাম, ওইটাকে ভালো করে রেডি করে আসবে, কারণ পরের দিন আরো ডিপারে যাবো। আর যারা ওল্ড স্টুডেন্ট আছো, মানে যারা আগে থেকে পড়ছো, তারা ওই পার্টটাকে রিভিশন মারবে, নতুনদের ক্ষেত্রে ওটা পুরোটা পড়বে, আর বাকিরা যারা আছে পার্ট 1টাকে একবার রিভিশন দিয়ে আসবে। আর আজকের ক্লাসটা যেটা আজকে করালাম সেটাও ভালো করে দেখে আসবে এবং সব পুরোটা নোট করে নেবে। যদি কোনো ডাউট থাকে আগে কালকে ক্লাসে আমাকে জিজ্ঞেস করে নেবে, ডাউটটাকে ক্লিয়ার করে নেবে, তারপরে আমরা আরো ডিপারে চলে যাবো, ঠিক আছে, ফাংশনে আরো ডিপারে চলে যাবো, ইনডেপথ চলে যাবো, ঠিক আছে। আর এটাকে আমি চাইলে আমি 2টো কপি দিয়ে রাখবো, একটা বেসিক ম্যাথসের মধ্যেও দিয়ে রাখবো, যেহেতু প্রথমের দিকে অনেক পার্টগুলো বেসিক রয়েছে, আর তারপরের দিকে ইমপ্লিসিট এক্সপ্লিসিট যে ফাংশনগুলো বললাম, এটা কোর ফাংশন চ্যাপ্টারেই ঢুকে গেলাম আমরা, ঠিক আছে। তো ওই জন্য আমি একটা কাজ করতে পারি, এটাকে ফাংশন চ্যাপ্টারের মধ্যে দিয়ে রাখতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি বেসিক ম্যাথসের মধ্যে দিয়ে রাখতে পারি, তাহলে তোমরা যখন পড়বে সেখান থেকে কন্টিনিউ করে নিতে পারো, ঠিক আছে। তো মোটামুটি আজকের ক্লাস এখানেই আমরা এন্ড করছি, কালকে বাকিটা আমরা ডিসকাস করবো এবং ডিটেলে যাবো আরো ফাংশনে।
কিন্তু আজকে যতটুকু যা বলেছি এখান থেকে কিন্তু আমি কালকে প্রশ্ন জিজ্ঞেস করবো, ভালো করে এগুলো রেডি করে আসবে। আমি বিশেষ করে জোর দেবো এই জায়গাটায়, কারণ কালকে অনেকগুলো অ্যানালিসিস দেখাবো, সেই অ্যানালিসিসটাকে বুঝতে গেলে কিন্তু এই জায়গাগুলো বিশেষ করে দরকার। সব থেকে আজকের ইম্পর্টেন্ট, আজকের বলতে পারো হিরো প্রোডাক্ট এইটা, ভেরি 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 আপ টু ইনফিনিটি অব্দি ইম্পর্টেন্ট। আমার শুরুতে বলা উচিত ছিল, যাই বলতে ভুলে গেছি। আজকে হিরো প্রোডাক্ট হচ্ছে এইটা, হ্যাঁ, ইন্টারভাল কনসেপ্ট। এইটা যেন রেডি থাকে এবং এটা যেন কোনো গন্ডগোল না হয়, হ্যাঁ, থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেটের কনসেপ্ট এবং কিভাবে কি হচ্ছে না হচ্ছে এটা যেন রেডি থাকে, ঠিক আছে। তো প্রথম ক্লাসটা একটু রিভিশন করে নাও আজকের মধ্যে, আর এই ক্লাসটা একটু দেখে রাখো, এটা বাকিটা আমরা কালকে আলোচনা করবো। কারো কোনো ডাউট আছে, নাহলে ক্লাস এন্ড করবো। ক্লিয়ার? ওকে ওকে, চলো চলো, গুড নাইট, গুড নাইট এভরিওয়ান, কালকে দেখা হচ্ছে।